এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল এই ঘটনা নিয়ে। এই ঘটনাটির আংশিক সাক্ষী বিজয় আহমেদ ভাই নিজেও। ঘটনাটি একদম রিসেন্ট ঘটেছে বলতে হবে, কিন্তু সঙ্গত কারণে এক্স্যাক্ট গ্রামের নাম এবং এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ছদ্মনাম আমরা ব্যবহার করব। গ্রামের নাম আমরা বলতে পারছি না, যদি বলি এটা নিয়ে আরও সমস্যার সৃষ্টি হবে, এলাকা ভিত্তিক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আর ছদ্মনামই আমরা ব্যবহার করব যে ব্যক্তিবর্গ রয়েছেন। এটা বিভিন্ন পরিস্থিতির আলোকেই আমরা করতে বাধ্য হচ্ছি। তো চলুন শুরু করি। এই যে কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়া জেলার বড় একটা অংশ জুড়ে কিন্তু গড়াই নদীর সংযোগ রয়েছে। যেই গ্রামে ঘটনাটি ঘটেছিল এই গ্রামটিও কিন্তু সদর উপজেলার কোনো একটা ইউনিয়নের গ্রাম। যেই গ্রামে ঘটেছিল সেই গ্রামে একটা পরিবার, এই পরিবারের কর্তার নাম মোহাম্মদ বনিয়ামিন। ওনার এক ছেলে এক মেয়ে, সুখের সংসার। মেয়ের বয়স 18 কি 20 বছর। বিয়ের কথাবার্তা চলছে। একদম সহজ সরল শান্ত প্রকৃতির একটা মেয়ে। কারো সাথে উঁচু গলায় কথা বলেছে কখনো এমনটা আসলে শোনা যায়নি। হঠাৎ করেই দেখা গেল যে এই মেয়েটা আগের থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং উচ্ছৃঙ্খল আচরণ করছে। যে মেয়েটা কারোর সাথে উঁচু গলায় কথা বলতো না সেই মেয়েটা গালিগালাজ শুরু করেছে। এটা কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে শুরু হয়েছে। কয়েকদিন এরকম আচরণ মানুষ তো দেখছে, তারা তো অবাক। সুমি তো এরকম করে না। তার মেয়ের নামটা সুমি ছিল। হঠাৎ করেই সুমি রক্ত বমি শুরু করে। এদিকে শুরুর দিকে এই ধরনের আচরণের কারণে উনি অবশ্য কোনো ডাক্তার দেখান নাই, কোনো কবিরাজ দেখান নাই, কিন্তু রক্ত বমি যখন শুরু করতে থাকে তখন কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর কুষ্টিয়ায় যে সমস্ত নামকরা ক্লিনিক রয়েছে সেখানেও নিয়ে যাওয়া হয়, অনেক টেস্ট করা হয়। ডাক্তার কিছুই ধরতে পারেন না যে আসলে কি হয়েছিল। এভাবে বেশ কিছুদিন বলতে মাসখানেকও যায় নাই, এরকম একটা সময়ের মধ্যে ডাক্তার একটা সমস্যা ধরতে পারেন। সেটা হচ্ছে এই মেয়েটার যে কোষের সেল রয়েছে এইগুলো আসলে পানি ধারণ করে রাখতে পারছে না, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর এই কারণে তার শরীরটাও দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন এই সমস্যা হয়েছে, কোন রোগের কারণে হয়েছে, এটা ডাক্তাররা ধরতে পারছে না। তার শরীর থেকে মনে হচ্ছে সব পানি কেউ শুষে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, তার যে অঙ্গ প্রত্যঙ্গ এটাও শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে। এটা তো আসলে হবার কথা না। ডাক্তাররাও অবাক যে এরকম সমস্যা কেন হচ্ছে। যখন মেয়েটার মা বাবা এই ঘটনা জানতে পারলেন তারা তো কান্নাকাটি করছে। হ্যাঁ, তাদের সংসারে ওই রকম অভাব অনটন নাই, কিন্তু এই ব্যাধির যে চিকিৎসা করাবেন, যে ব্যাধিটাই জানা যাচ্ছে না আসলে কি, এই চিকিৎসা ব্যয় তো মেটানো ওনাদের পক্ষে সম্ভব না। সুখের সংসারে ভয়ঙ্কর কালো মেঘ জমে যায়। তারা বুঝতেই পারল না অল্প কয়েকদিনের মধ্যে কিসের থেকে কি হয়ে গেল। ডাক্তার রোগ ধরতে পারে না। এভাবে 1 মাসের মাথায়, 1 মাসও হয়নি পুরোপুরি, মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেয়েটাও জানতে পারল না সে কোন রোগে মারা গেল। কি নিষ্ঠুর। এরপর কেটে যায় প্রায় 6 মাস। এই বনিয়ামিন চাচার বাড়ির পাশে তার মেয়ের বয়সী 2টো মেয়ে ছিল। একজনের নাম নীলিমা আর একজনের নাম সাদিয়া। এই নীলিমা ছিল এই বনিয়ামিন চাচার আত্মীয়, তার চাচাতো বোনের ছেলের বউ। আর সাদিয়া ছিল চাচাতো ভাইয়ের বউ। দুজনের বয়সই কম ছিল আর কি। তো যাই হোক, এরা তো নিজেরা নিজেদের মধ্যে আত্মীয়। 6 মাস পার হওয়ার পর এই দুইজনের সাথে সেম সমস্যা দেখা দিল, ঠিক সুমির মতোই সমস্যা। এরাও চিৎকার চেঁচামেচি, উচ্ছৃঙ্খল আচরণ, রক্তবমি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ডাক্তাররাও কোনো রোগ খুঁজে পায় না। ডাক্তাররা এতটুকু ধরতে পেরেছিলেন যে তাদের শরীর ভেতর থেকে পানি শূন্য হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই ধরতে পারছিলেন না। এরাও কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দিনকে দিন।
কারণ সুমিও বাঁচতে পারেনি এই সমস্যার কারণে। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই চিন্তা করে যে সুমির সাথে এরকম হলো, এরপরে এই দুইজনের সাথে হলো, ঘটনা কি, এর কারণ কি? এরপর সাদিয়ার মা ঠিক করেন যে ডাক্তার দিয়ে হবে না, আমরা ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাই। সাদিয়াকে কবিরাজের কাছে নিয়ে গেলে হয়তোবা সে কিছু বলতে পারবে। তো সাদিয়ার পরিবার সাদিয়াকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ তো সাদিয়াকে দেখে চমকে ওঠে। কবিরাজ বলে, হায় আল্লাহ, এ কি অবস্থা, এই মেয়েকে তো মরণ বান মারা হয়েছে। এই কথা শুনে সাদিয়ার বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, সাদিয়ার মাও কান্নাকাটি করতে থাকে। তখন সাদিয়ার মা বাবা কবিরাজকে অনুরোধ করে যে আপনি কোনো একটা ব্যবস্থা করেন। তখন কবিরাজ বলে যে এটা এমন এক জটিল বিষয় হয়ে গেছে, আমি এই বিদ্যা যদি প্রয়োগ করি লাভ হবে না, বরং সময় নষ্ট হবে। হয়তো আমি 7 দিনের একটা চিকিৎসা দেব, 14 দিনের চিকিৎসা দেবো বা 21 দিনের চিকিৎসা দিব, এতে করে সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। এর থেকে ভালো যে আমার থেকে ভালো কাজ জানেন এমন কোনো হুজুর যদি দেখাতে পারেন সেটাই ভালো হয়। আপনারা চলে যান, দ্রুত হুজুরের সন্ধান করেন। ওনারা তো দ্রুত হুজুরের সন্ধান করতে থাকেন। এরপর ভালো একজন হুজুরের সন্ধান পান। হুজুরের এই বিষয়ে নাকি বেশ দক্ষতা ছিল। উনি কালো জাদু, বান, এই জিনিসগুলো আল্লাহর রহমতে শরীয়তসম্মত চিকিৎসা করে কাটাতে পারতেন। তো সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর জাস্ট 10টা মিনিট সময় নিয়েছিলেন যে আসলে ঘটনাটা কি। 10 মিনিট পর হুজুর যেটা বললেন এটা শোনার পর এই সাদিয়ার মা বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর জানান এই যে 6 মাস আগে মারা যাওয়া যে সুমি, তারপর সাদিয়া, নীলিমা, এদের 3 জনেরই হচ্ছে তুলা রাশি। আর এই 3 জনকেই এক ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে। আগে সুমি মারা গেছে, মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে যাতে করে সন্দেহ না হয়। এরপর এই 2 জনকে একসাথে কালো জাদু করা হয়েছে। আর এই কাজটা করেছে হচ্ছে এই নীলিমার শাশুড়ি। নীলিমার শাশুড়ি এই কাজটি করেছে, কারণ নীলিমার শাশুড়ির যে মেয়ে তার সন্তানাদি হয় না। তার সন্তানাদি হওয়ার জন্য কোনো এক কবিরাজ বলেছে, তান্ত্রিক কবিরাজ আর কি, যে 3টা তুলা রাশির মেয়েকে বান মেরে মেরে ফেলতে হবে। এটাকে একটা পিশাচ বলি হিসাবে নেবে। এরপর সে সন্তান হওয়ার জন্য একটা কাজ করে দেবে, তারপর নাকি তার সন্তান হবে। নিজের মেয়ের সন্তান হবার জন্য 3টা নিরীহ নিরপরাধ মেয়েকে মরণ বান মারিয়েছে ওই তান্ত্রিককে দিয়ে। তার মেয়ে অর্থাৎ যিনি মেরেছেন, এই নীলিমার শাশুড়ি, এই নীলিমার ননদের সন্তানাদি না হওয়ার কারণে শ্বশুরবাড়িতে অনেক কটু কথা শুনতে হয়। এই কারণেই নাকি এভাবে এই ধরনের নিকৃষ্ট টাইপের কাজের আশ্রয় তারা নিয়েছে। যদিও বা এই যে নীলিমার শাশুড়ি, তার যে মেয়ে অর্থাৎ নীলিমার ননদ, সে এই বিষয়গুলো অত ডিটেলসে জানতো না। সে জানতো তার মা একটা তদবির করাচ্ছে, কাজ করছে, কিন্তু এরকম জঘন্য কাজ করাচ্ছে এটাও সে ওইভাবে অবগত ছিল না। তবে তার সম্মতি ছিল, সে হয়তো বা জানতো না ভেতর দিয়ে কি হচ্ছে, তার সম্মতি ছিল। এখন এই বিষয়টা যখন জানা গেল, এখন সমাধানটা কি? তখন ওই হুজুর বললেন যে এই 3 জনের ব্যবহৃত বিভিন্ন জিনিস সংগ্রহ করা হয়েছে। এদের চুল, নখ সংগ্রহ করা হয়েছে। যেহেতু এরা আসলে দূরের কেউ না, আত্মীয় স্বজনদের মধ্যেই, এটা সংগ্রহ করা খুব বেশি কঠিন কাজ ছিল না। এরপর মূলত কোনো এক অমাবস্যার রাতে বান মারা হয়েছে। তবে এটা পর্যায়ক্রমে করা হয়েছে। প্রথমে মারা যাবে সুমি, এর 6 মাস পর থেকে এই 2 জনের সাথে সমস্যা শুরু হবে। এই 2 জনের সাথে যখন সমস্যা শুরু হবে তখন এরাও মারা যাবে। মাঝখানে 6 মাসের গ্যাপ, মানুষ অনেক কিছু ভুলে যাবে। তো হুজুর জানান যে এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে এটা প্রত্যেকের বাড়িতেই আছে। আর একটা জিনিস একটা বট গাছের নিচে পুঁতে রাখা হয়েছে। দ্রুত সেগুলো উদ্ধার করতে হবে, সময় নাই। হুজুর বলেছেন যে সামনে অমাবস্যা আসতে মাত্র কয়েকদিন বাকি। এই অমাবস্যাতেই মূলত এই 2 জন মারা যাবে। তাদেরকে আসলে হত্যা করা হবে, কোনো একটা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন এসে তাদেরকে হত্যা করে যাবে, যেভাবে সুমিকেও করেছিল। সত্যি প্রথমে নীলিমা, তারপর সাদিয়া, এদের বাসায় তল্লাশি চালিয়ে তাদের ঘরের ভেতর থেকে লাল কাপড়ে পেঁচানো একটা পুটলি উদ্ধার করা হয়। এর ভিতরে যেই জিনিসগুলো ছিল এগুলো ম্যাক্সিমামই নষ্ট হয়ে গিয়েছিল।
তবে ব্যবহৃত কিছু জামা কাপড়ের টুকরো ছিল, মাথার চুল ছিল, শুকনো রক্ত, এই রক্তগুলো নাকি পাঠা বলি দেওয়ার রক্ত, শ্মশানের ছাই, গরুর 3টি চোখ, এগুলো যদিও নষ্ট হয়ে গেছে তবে হুজুর বলেছিলেন যে এর ভিতরে এই উপকরণগুলো রয়েছে। তো সবার বাসা থেকে এটা উদ্ধার করা হয়, যদিও বা সুমি মারা গিয়েছিল তারপরও তার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল এগুলো। এরপর বট গাছের নিচ থেকে অন্য উপকরণগুলো উদ্ধার করা হয়, এগুলো নষ্ট করা হয়। এরপর হুজুর আরও একটা কাজ করেন, উনি একটা বিশেষ রুম চান, ওই রুমের মধ্যে উনি বসবেন। উনি যখন ওই রুমের মধ্যে বসেন তখন কিন্তু বলে দিয়েছিলেন আগেই যে সবাই ঘরের মধ্যে থাকেন, পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকবেন, মনে হয় বাইরে ঝড় তুফান হচ্ছে, আসলে ওগুলো কিছুই না, কিন্তু আপনারা বাইরে বের হবেন না, বাইরে বের হলে বিপদ, যেই বের হবে সে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, এই জন্য কেউ বের হবেন না, যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এরপরে বের হবেন। সেটাই করা হয়। উনি আসলে ওখানে বসে কি করেছিলেন এটা জানা যায় না, তবে এরপর উনি যেটা করেন সেটা হচ্ছে কিছু পানি, কিছু তেল, এগুলো উনি পরে দিয়েছিলেন নীলিমা এবং সাদিয়ার জন্য। তারা এগুলো ব্যবহার করেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে নীলিমার শাশুড়ি, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ঘটনা কি ঘটতে যাচ্ছে, উনি পালিয়েছিলেন। এটা যখন আরও ব্যাপকভাবে জানাজানি হয়ে যায় তখন এলাকাবাসী নীলিমার যেই পরিবার আছে আর কি, এই যে শ্বশুর শাশুড়ি বা এরা আছে, এদের সবাইকে গ্রাম থেকে বিতাড়িত করে। এটাই ছিল ঘটনা। নীলিমা সাদিয়া এখন ভালো আছে, তবে আফসোস সুমির জন্য, কি কষ্ট পেয়ে মেয়েটা মারা গেল, কত জঘন্যভাবে তাকে হত্যা করা হলো, মেয়েটা জানলই না তার অপরাধ কি। কিয়ামতের আগে এই ধরনের মৃত্যু অনেক বেড়ে যাবে, যে হত্যা করছে সেও বলতে পারবে না যাকে হত্যা করছে তার অপরাধ কি, আর যিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন উনিও জানেন না ওনার অপরাধ কি, কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। কিয়ামতের আগে এই ধরনের মৃত্যুগুলো অনেক বেড়ে যাবে। প্রিয় লিসেনার্স, এই যে এই ধরনের ঘটনা, সন্তান হয় না এর জন্য কালো জাদুর আশ্রয় না, আমরা কিন্তু এরকম অনেক দেখি আশেপাশে, অনেকেই সন্তান হওয়ার জন্য, ছেলে সন্তান হওয়ার জন্য কত ধরনের তদবির করছেন। এগুলো আল্লাহর দান, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যাকে যেটা দেবেন সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, চিকিৎসা করানো যেতে পারে শরিয়া সম্মতভাবে, তারপর মেডিকেল ট্রিটমেন্ট তো রয়েছে, এরপরও আল্লাহ না দিলে সবর করতে হবে। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো একটা ভালাই রেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তৌফিক, পাবন আর ইকবাল তিনজন হচ্ছে ইউনিভার্সিটি ফ্রেন্ড। তো তিনজন অনেকদিন একই ফ্যাকাল্টিতে পড়াশোনা করে এবং তারা গুড ফ্রেন্ডস, মানে ক্লোজ ফ্রেন্ডস। তারা আরও অনেক বন্ধু আছে তাদের ওই একই সাউথ এশিয়ান রিজনের এবং তাদের মধ্যে বেশ ক্লোজ ফ্রেন্ডশিপ, বাট এই তিনজন বেশি ক্লোজ ছিল। তো ওদের পরীক্ষার সময় আসে একটা, এবং সে পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে স্টাডি করার বেশ প্রয়োজন, কিন্তু স্টাডি ভালো মতো করতে পারতেছে না। বিশেষ করে এই তিনজনই স্টাডি ভালো করতে পারে না, কারণ তিনজনই যেখানে থাকে মানে আলাদা আলাদা থাকে, তিনটা গ্রুপে বা তিনটা মেসে থাকে তিনজন। তো ওইখানে দেখা যেত যে তাদের রুমমেটগুলো বেশ অন্যান্য কাজে ব্যস্ত থাকে, বাসার পড়ার পরিবেশটা বেশ ভালো না। তো ওরা তিনজন প্ল্যান করে তারা একসাথে এসে ইউনিভার্সিটির যে লাইব্রেরি ওখানে বসে স্টাডি করবে, গ্রুপ স্টাডি। তো ওরকম ঠিক করে আসে একদিন। তো যেদিন আসছে ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা হলো, তারপরে তারা পড়াশোনায় মন দিল। অনেকক্ষণ পড়াশোনা করার পর, স্টাডি করার পরে যখন তারা ওই কথা বলতেছে, থট শেয়ারিং করতেছে, তো তখন পাবন বললো চলো আমরা বাইরে যেয়ে বসি, এখানে কেমন মানে বোরিং লাগতেছে, অনেকক্ষণ ধরে তো ভিতরে। তো বের হয়ে আসলো তিনজনই, বসে তারা যে জায়গাটায় বসছে ওই জায়গায় এরকম বেঞ্চি এবং সামনে খোলা, জায়গাটা একদম খোলা লন, এবং দূরে গাছ দেখা যাচ্ছে, বেশ বৃষ্টি পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ কেমন জানি। তো এই সময় হঠাৎ করে একটা পাখি ডাকলো। পাখিটা একদম নাম না জানা পাখি, ওরা তিনজনই কেউ চেনে না। তো পাবন কেমন জানি একটু চমকায় উঠে বলতেছে এই পাখিটা ভালো না, এই পাখি যখন ডাকে তখন এখানে খারাপ আত্মা থাকে আশেপাশে। শোনার পরে তৌফিক বলতেছে গেরা ওরা ভিয়ার, কি বল উল্টাপাল্টা কথা। ইকবালও হাসতেছে, ইকবাল বলে যে কি বলিস তুই এগুলা। তখন বলে যে না সত্যি কথা, আমি তোমাদের সত্যি বলতেছি, আসলেই আমাদের এখানটা প্রচলিত কথা। তখন বলছে যে তোমাদের এলাকায় আর কি কি প্রচলিত আছে। আমার ভাই ভয় পাইছিল একবার, বিক্রম, এবং সে আসলে এরকম দেখছে, এরকম মানে আত্মা, মানে
আনস্যাটিসফাইড স্পিরিট বা এরকম ধরনের জিনিস, মানে বুড়ি আত্মা তাদের ভাষায় আর কি। তো দেখছে, তো সেটা কিন্তু খুবই ভয়ের ছিল। তোমরা তো হেসে উড়াইতেছ। তো তৌফিক আসলে নিজে জীবনে যেহেতু কিছু দেখে নাই, তো সুতরাং সে এই ব্যাপারে বলতে পারলো না। সে বললো যে অ্যাকচুয়ালি ইকবালও সেম কথা বলছে যে আমরা কিছু এক্সপিরিয়েন্স করি নাই, দেখি নাই, বাট আমরা যেহেতু সে বলতেছে যে আমরা যেহেতু মুসলমান বিশ্বাস করি জিন আছে, বাট তোমার এই বুড়ি আত্মা জিনিসটা হয়তো তোমাদের ওখানে বুড়ি আত্মা বলে। তখন বলছে না না, সে বলতেছে না না সত্যি আমার ভাই দেখছে। তখন ওই কথা শুনল এবং খুব আশ্চর্যজনকভাবে ওই পাখিটা কিন্তু 2 বার ডাকছে, আর কোনো ডাকে নাই। এবং পাখিটা কোত্থেকে ডাকলো তার ডিটেক্টও করতে পারে নাই, আর মানে ডিটেক্ট করা সম্ভব ছিল না, কারণ বৃষ্টি পড়তেছে আশেপাশে, মানে লনের মধ্যে বৃষ্টি জমতেছে, দূরে অনেকগুলো গাছ আছে, ওই গাছগাছালি, আর আরও দূরে কিন্তু তাদের ওখানে জঙ্গল আছে, মানে একটা উডস টাইপের আর কি, জঙ্গল ঠিক না উডস আর কি, ইউনিভার্সিটি এলাকার ওই বাউন্ডারির বাইরে ওখানে। তো সুতরাং ডিটেক্ট করার কোনো উপায় নেই, এত কাছ থেকে কোত্থেকে এই পাখিটা ডাকলো। আর এই পাখির ডাক তৌফিক কখনো শুনে নাই, বেশ উইয়ার্ড, যেটা নাকি একমাত্র আসলে চিনছে, পাবানি চিনছে আর কি। তো তখন তৌফিক আর ইকবাল খেয়াল করলো পাবানের চেহারাটা জানি কেমন একটু পেইল হয়ে গেছে, মনে হচ্ছে যে সে একটু ভয় পাচ্ছে। তো তাকে তখন ইকবাল বললো যে হেই টেল আস ইউর স্টোরি, ঘটনাটা শুনি কি অবস্থা। তো তখন পাবান বলতেছে যে নাও এখন বলবো, বলে যে হ্যাঁ তো তুই ঘটনাটা তুলছিস এখন বলবি না। তো তখন বলে আচ্ছা লেটস ওয়াক। উঠে তারা হাঁটা শুরু করলো করিডোর ধরে। তো করিডোরটা বেশ লম্বা ছিল, এই মাথা থেকে ওই মাথা, আবার ডান দিকে মোড় নিয়ে আবার চলে গেছেন। তারপরে ওইখানে হচ্ছে তাদের লাইব্রেরির যে এন্ট্রেন্স, আর পুরো লম্বা শেষ মাথা পর্যন্ত হচ্ছে এই করিডোর। এই মাথায় লাইট জ্বলতেছে, ওই মাথায় লাইট জ্বলছে, মাঝখানে কিন্তু অন্ধকার, এবং এই বৃষ্টির আসতেছে এখান থেকে, ছাট মাঝে মাঝে চলে আসতেছে এখানে। তো হাঁটতে হাঁটতে পাবান তখন বলতেছে যে ওকে, এই ঘটনাটা তোমার বলতেছি, এটা আমার ভাই বিক্রমের সাথে ঘটছে 3 বছর আগে। আমার নানা বাড়ি হচ্ছে ত্রিশুলা বাজার নামে একটা জায়গায়, এবং এই জায়গাটা আমাদের শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও রাস্তা খারাপ হওয়ার কারণে, আর রাস্তা আসলে বেশ হ্যাজার্ডাস হওয়ার কারণে বেশ লম্বা সময় লাগে যেতে। তো যাই হোক, তা আমার ভাই বিক্রম ওই দিন আমাদের বাসায় টুকিটাকি মানে কাজকর্ম করে নানা বাড়ি থেকে যাওয়ার চিন্তা করছিল। তো দেখা গেছে যে ওর বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে যায়। তো বিকালবেলা সে বের হয়ে ওখানে যে লাস্টে লোকাল বাসে উঠে ওখানে যাওয়ার জন্য। তো লোকাল বাসে উঠে যেটা লোকাল বাসের নিয়ম তোমরা জানো যে সব জায়গাতেই আমাদের সাউথ এশিয়াতে লোকাল বাস কেমন হয়। তো ওইভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে লোকাল বাস ছাড়ছে। তো যাচ্ছে, বাস চলা শুরু হয়েছে, এবং এক সময় সেটা ওই রাস্তাতে ঢুকছে। ওই রাস্তা মানে খুবই মানে আসলে রাফ রাস্তা, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙাচোরা, কার্পেটিং নাই, আবার ঢুকে গেছে পাহাড়ি এলাকায়। তো ওই সব জায়গা খুব ডেঞ্জারাস। আর ওই সময় যখন বিক্রম রওনা দিয়েছিল ওইটা ছিল তখন এই যে বৃষ্টির শুরুর সময়, আমাদের এখানে যখন বৃষ্টি শুরু হয়, তো বৃষ্টির সময় কিন্তু ওই রাস্তা আরেকটা ভয় আছে, ল্যান্ডস্লাইডের ভয়, ল্যান্ডস্লাইড করে। তো যাই হোক, বিভিন্ন রকমের রিস্ক আছে, কারণ রাতের বেলা এই পাহাড়ি রাস্তাগুলোতে শার্প টানের কারণে ভিজিবিলিটি অনেকটা কমে যায়, মানে অনেকটা দেখা যাচ্ছে একটা ডিলেমা তৈরি হয়ে যায় ড্রাইভারদের মধ্যে, যারা পাকা ড্রাইভার না তাদের সমস্যা হয়। হঠাৎ করে শার্প টার্ন নিয়ে ঘুরে গেছে রাস্তা এরকম, আর নিচে অনেক খাড়া নিচে নেমে গেছে, তো অনেক ডেঞ্জারাস ড্রাইভ করার জন্য। আর এছাড়াও যারা ওখানে এই রাতের বেলা লোকাল পিপল, যারা লোকালি ওখানে থাকে বা বিভিন্ন জায়গায় বাস থামে, তো লোকাল বাস, সেই সব জায়গায় মানুষজন ভয় পায় রাতের বেলা, কারণ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেকেই নাকি ভয় পায়। রাস্তাগুলো এরকম, এই কারণে লাইক গভীর রাতে এখানে আর লোকাল বাস চলে না। এখানে যেগুলো চলে ডিরেক্ট বাস সার্ভিস, সেগুলো আবার অনেক সময় নিয়ে যায় ওখানে। তো যাই হোক, বিক্রম তো রওনা দিছিল বিকালে, তখন পড়ন্ত বিকাল। তো যখন নাকি ওই রাস্তাতে ঢুকছে, চলতেছে ওই মানে রাফ রাস্তা, কিন্তু ওর কাছে ভালোই লাগতেছিল, কারণ ও জানলা দিয়ে দেখতেছে যে ওই পাশে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের আলো এসে পড়ছে, অসাধারণ সৌন্দর্য লাগতেছে। তো বিক্রম এগুলো খুব এনজয় করতো, আর সে নানা বাড়ি মাঝে মাঝে কিন্তু যেত। তো সুতরাং বিক্রমের কাছে এগুলো নতুন কিছু না। ও নানা বাড়ি যেত, কারণ নানা তারে না খুব আদর করতো। তো নানার এই আদরের কারণেই সে সবসময় নানা বাড়ি যেত। তো এরকম চলতেছে বিক্রমের বাস। তো চলতে চলতে এই রাস্তা আরও দুর্গম হওয়া শুরু করছে, এবং এই পাহাড়ি রাস্তায় ঢুকে গেছে বাস। তো তখন সূর্য ডুবে গেছে, বাসের হেডলাইট চলতেছে, সামনে আলো পড়ছে, দেখা যায় যে যেখানে আলো পড়ে ডান পাশে ঝোপের মতো দেখা যায়, হঠাৎ করে শার্প টার্ন নেয় বাস। এরকম করে বাস চলতে চলতে একটা মোড়ে আসছে, তখন বৃষ্টি শুরু হলো। মোড়ে হঠাৎ করে চটচট করে বৃষ্টি পড়া শুরু হলো, মানে বড় মানে উইন্ডশিল্ডের উপর বৃষ্টি পড়ে নেমে যাচ্ছে বাসের। তো বিক্রম আবার খুব লাইক করতো এই জিনিসটা, মানে এই
বৃষ্টি যখন বাসে পড়ে বিক্রম খুব শখ করে দেখতো আর কি, তার কাছে নাকি ভালো লাগতো। তো ও সামনে চলে আসে বাসের, তো সামনে এসে দেখতেছে ওর কাছে খুব ভালো লাগতেছে, এরকম উইন্ডশিল্ড ঘচঘচ করে পানি ফেলতেছে, আর এরকম মোড় আসতেছে, ড্রাইভার স্টিয়ারিং ঘুরায় ফেলতেছে পুরো, আবার সোজা করতেছে, আবার ঘুরাইতেছে, আর পাহাড়ের এগুলা। তো মোটামুটি অনেকেই দেখলো যে একটু কথা বলা বলি করতেছে যে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে, সামনে হঠাৎ ল্যান্ডস্লাইডও হতে পারে, হ্যাঁ সাবধান। ড্রাইভাররা আবার অনেকে সাউন্ডও দিতেছে যে আপনি একটু আস্তে চালান, এইভাবে চালান না। তো যাই হোক চলতেছে। তো একটা জায়গায় এসে বাসটা তখন একটু সোজা যাবে আর কি, সোজা রাস্তা, ওই সোজা রাস্তার মধ্যে এসে বাস কাশি দিল, মনে হলো যে একটা ঝাঁকি খেয়ে খেয়ে কয়েকটা কাশি দিয়ে বাসটা থেমে গেছে। তো সাথে সাথে কন্ডাক্টর ওখান থেকে দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে যে ড্রাইভার তো ব্রেক করে ধরছে, যে বাস আটকানোতে ব্যস্ত হয়ে গেছে। ওখানে বাসের যে কন্ডাক্টর ছিল তার সাথে আরও লোক ছিল হেল্পার, তো তারা বাস আটকানোতে ব্যস্ত হয়েছে, ড্রাইভার ব্রেক ট্রেক করছে, অনেকক্ষণ চেষ্টা করতেছে। তো বিক্রম দেখতেছিল পাশে বসে যে বাস স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো এক সময় সরে আসলো, সে তাকে উঠাই দিল ওখান থেকে, সে উঠে এসে বাইরে নামলো, আরও অনেকজন মানুষ বাইরে নামছে, নেমে দেখা গেল যে ড্রাইভার কাজ করতেছে টুকিটাকি, কিন্তু বাস আর স্টার্ট হইতেছে না। এখন তাদের বাসটা কিন্তু এমনভাবে ছিল যে রাস্তার অনেকখানি জায়গা কভার করে। তো অনেকে রিকোয়েস্ট করলো বাসওয়ালারা এবং মানুষকে, যারা প্যাসেঞ্জার ছিল তাদের আর হেল্পার সবাই মিলে বাসটাকে ঠেলে ঠেলে একটু সাইডে নিয়ে আসলো। এখন পাহাড়ি রাস্তা, ওখানে ঠেলা কিন্তু খুব কঠিন, যতই ওই জায়গাটা সমান হোক তারপরও কিছুটা এরকম এলিভেশন আছে এরকম। যাই হোক ওই ঠেলে ঠেলে বাসটাকে সাইডে এনে তারা পাথর টাথর চাক্কার নিচে দিয়ে কতগুলা দাঁড়া করাইছে এবং তারা করতেছে। তো পাশ দিয়ে মাঝে মাঝে দেখলো যে জিপ গাড়ি শাঁ করে চলে গেছে। তো তখন বিক্রম একবার ভাবতেছিল যে এরকম জিপ গাড়িগুলো কিন্তু মানুষকে নেয়, নিয়ে সামনে নামায় দেয়, কারণ লেট হচ্ছে তো তার। এদিকে বৃষ্টি কিন্তু পড়তেছে, মানে হালকা বৃষ্টি, তখন খুব বেশি না, হালকা ঝিঝিঝি বৃষ্টি পড়তেছে। তো সে চিন্তা করতেছিল যে সে জিপে উঠে পড়বে নাকি, কোন একটা জিপে, এরকম চিন্তা করতেছে। তো যখন সে মোটামুটি ডিসাইড করছে যে সে যে কোনো একটা এরকম জিপ দেখলে যাত্রীবাহী মানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সে হাত দেখায় থামাবে, যখন ডিসাইড করছে তখন আর কোনো গাড়ি আসতেছে না। এদিকে কিন্তু রাত হয়েছে এবং বৃষ্টিতে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। বিক্রম আস্তে করে আবার যে দাঁড়ায়, ভিতরে যে বসে আছে অনেকক্ষণ, আর বাসের লোকজন কাজ করতেছে, এরা ভিজে গেছে সামনে, কঠিন অবস্থা। তো সে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে, এরা বললো যে আরও সময় লাগবে, এটা এখন হবে না, বসে থাকেন আপনি। তো বিক্রম চিন্তা করলো যে আমি একটু হাঁটি, সামনে যাই, এই বাস ঠিক করতেছে, আমি একটু হাইটে সামনে থেকে আসি, এবং তার একটু জল বিয়োগ করতে হতো। সে চিন্তা করলো যে আমি একটু সামনে যাই, হেঁটে একটু জল বিয়োগ করি, বাস তো আছে, যদি প্রয়োজন হয় মানে অন্য কোনো জিপ টিপ পাই এরকম উঠে যাবো ওখান থেকে, টাকা দিয়ে ওখানে উঠে যাবো, ওই ডিস্টেন্সে চলে যাবো হাঁটতে হাঁটতে যদি পাই। কারণ এই জিপ গাড়িগুলো নাকি অপেক্ষাকৃত আরও দ্রুতও যায়, মানে বাস যত সময় নেয় তার থেকে অনেক দ্রুত চলে যায় ওখানে। তো যাই হোক বিক্রম নামার সময় কন্ডাক্টরে বললো যে তোমাদের তো সময় লাগবে কিছুক্ষণ, বলে যে হ্যাঁ, কাজে আমি তাহলে সামনে যে একটু জল বিয়োগ করে আসি। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বিক্রমের মধ্যে শুনতেছে যে যাত্রীরা বিরক্ত, অনেকে অনেক কিছু বলা শুরু করছে, বাসের ওইখানে বকবক করতেছে, কারণ অন্ধকার হয়ে গেছে, কেউ পছন্দ করতেছে না, হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো বিক্রম হাঁটতে 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 সামনে চলে গেল। তো এর মধ্যে কিন্তু আর কোনো জিপ গাড়ি বা কিছু তাকে পাস করে যায় নাই। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার কাছে বেশ ভালোই লাগতেছে, বেশ খানিকক্ষণ ওই বাসের কিন্তু হেডলাইটটা জ্বালায় রাখছে তারা, বেশ অনেক দূর রাস্তা পর্যন্ত হেডলাইটের আলো পাইছে সে, এখনো হালকা হালকা আলো আছে, দেখতেছে যে একদম মানে আকাশটা সম্পূর্ণই হয়ে যায়নি, মানে কালো হয়ে যায়নি, একটু আলোর খেলা আছে আকাশের মধ্যে। তো হাঁটতে হাঁটতে সে যে দেখলো যে একটা সামনে এরকম একটা জায়গা, সে চিন্তা করলো এখানে সে জল বিয়োগ করবে। তো সে ওখানে গেছে জল বিয়োগ করতে, এই সময় ঝুম বৃষ্টি পড়া শুরু হলো, আবার জোরে বৃষ্টি নামছে। তো বিক্রম মানে একদম মানে অবাক হয়ে গেছে যে এখন কই যাবে। তো দেখলো যে ওই পাশে ওই পাহাড়ের এখান থেকে একটুখানি পাথরের একটা আচ্ছাদনের মতো বের হয়ে আছে, চাইলে ওখানে দাঁড়াইতে পারে সে। তো সে দৌড় দিল ওইখানে, ওইটার উদ্দেশ্যে দৌড় দিয়ে যে ওই আচ্ছাদনের নিচে দাঁড়াইলো, দাঁড়ায় এক সাইডে বসে সে মানে তার মতো কাজ করতেছে আর কি, জল বিয়োগ করতেছে। চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কোনো শব্দ নাই, কেমন ন্যাচারাল একটা শব্দ, বৃষ্টি পড়তেছে যে শব্দ। এর মধ্যে থেকে হঠাৎ তার মনে হলো তার পেছনে কেউ কাঁদতেছে, একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনলো, সে কাঁদতেছে, মানে বেশ মানে ফুপায় ফুপায় কেমন করে কাঁদতেছে। তো বিক্রম তাড়াতাড়ি তার মতো তার শেষ করে সে আস্তে করে ঘুরে দেখার চেষ্টা করছে কান্নার শব্দ কোত্থেকে আসে। তো দেখতেছে যে তার এই পাথরটার সামনেই কিন্তু ফাঁকা রাস্তা, মানে একটু জায়গা, তারপর রাস্তা, এর মধ্যে কোনো গাড়ি যাচ্ছে না, আর ওই পাশে একটা মোড় এরকম, আর বাঁ পাশে তার এই পাথরটা যেখানে বের হয়ে আছে তার পাশ থেকে একটু ঘুরে গেছে জায়গাটা, ওই জায়গার ওখানে বেশ কিছু ঝোপ, মানে অন্ধকার হয়ে আছে ঝোপ, আর ঝোপের ওই পাশে গাছপালা আছে, ওই পাশে গাছপালা অনেকটা কি বলে জঙ্গলের মতো আর কি, উডসের মতো। তো তার কাছে মনে হইতেছে ওই ঝোপের ওইখান থেকে ওই কান্নার শব্দটা আসতেছে। তো বিক্রম একটু কিউরিয়াস হয়েছে যে ব্যাপারটা কি,
আর এর মধ্যে কিন্তু বাসটা পাস হয়ে যায় নাই তাদেরকে, মানে তার মানে তাদের বাস ঠিক হয়নি, সে বুঝতে পারছে। তো সে আস্তে করে হেঁটে হেঁটে ঝোপটার কাছে গেছে, কারণ এই শব্দটা খুব লাউড আসতেছে এরকম, মানে তার কানে বেশ লাগতেছে। তো সে ঝোপের কাছাকাছি যখন গেছে, এখন কিন্তু এই আলো আধারিটা তার চোখে শুয়ে আসছে, আকাশের একটা আলো আছে, আর সামহাও পাহাড়ের উপরে আলোটা মনে আর একটু বেশি বোঝা যায়। তো সে এই আলো আধারিতে সে দেখতেছে, মনে হচ্ছে যে একটা মানুষ ওইখানে বসে আছে, ওই ঝোপের কাছে একটা গাছ, একটা ছোট গাছ, বেশ বড় না, ওই গাছের গোড়ার মধ্যে একটা মানুষ বসে আছে এবং মনে হচ্ছে সেই কাঁদতেছে, কান্নার শব্দটা সেখান থেকে আসতেছে। আর সেটা কিন্তু একটা মানে মহিলা, বুঝতেছে, মানে মেয়ে মানুষের কণ্ঠস্বর, মানে কাঁদতেছে, বেশ ফুপায় ফুপায় কাঁদতেছে। তো বিক্রম উঁচু জায়গার থেকে আস্তে করে নেমে একদম নিঃশব্দে আস্তে হেঁটে যে ওই যে মেয়েটা কাঁদতেছে তার কাছে দাঁড়ালো। দাঁড়ায় সে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, কাঁদতেছেন কেন? সে তাদের ভাষায় জিজ্ঞেস করতেছে, ওখানকার লোকাল ভাষায়। তো দেখতেছে মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না, সে কাঁদতেছে, তার মুখ দুই হাতে ঢাকা। তো বিক্রম বলল যে কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন, এখানে কোনো সমস্যা? এটা বলার পর দেখলো যে মেয়েটা মুখ তুলে তাকাইলো, তাকায় তাকে বলতেছে যে আমাকে সাহায্য করো। তো বিক্রম বলতেছে কি সাহায্য, মানে বুঝলাম না, কি সমস্যা? বলতেছে এদিকে সমস্যাতে, বলে মেয়েটা উঠে দাঁড়ালো, উঠে তাকে হাত দিয়ে ডাকা শুরু করলো। তো বিক্রম দেখতেছে মেয়েটা একটু আনইউজুয়াল, মানে যেরকম ইউজুয়াল হয় সেরকম না, তার যে বেশভূষা, তার কাপড় মনে হচ্ছে বেশ পুরনো, মানে অনেক দিনের পুরনো কাপড় মনে হচ্ছে, মানে ড্রেসের ডিজাইনই মনে হচ্ছে যে অনেক পুরানো। তো বিক্রম চিন্তা করলো যে এই ধরনের কাপড়, এই ধরনের ডিজাইন তো পরে না এখন মানুষ। যাই হোক, তাকে ডাকতেছে, সে মানে আসলে ইতস্তত ফিল করা শুরু করলো, সে কি করবে। একবার ডাইনে তাকাইতেছে রাস্তার দিকে, একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। তো মেয়েটা বেশ খানিকটা হেঁটে দূরে গিয়ে আবার তাকে হাত দিয়ে ডাকতেছে। তো বৃষ্টি কিন্তু তখন বেশ কমে গেছে, হালকা ছিটা ছিটা পড়তেছে, আর অন্ধকারটা আরেকটু ঘনীভূত হয়েছে, মেঘ গুড়গুড় করতেছে। তো বিক্রম দেখলো মেয়েটা তাকে ডাকতেছে, আবার এরকম হাত দিয়ে ডাকতেছে। তো সে আর কিছু চিন্তা না করে হাঁটা ধরলো মেয়েটার সাথে, এবং হাঁটতে হাঁটতে বিক্রমের মন হলো সে খুব ভালো ফিল করতেছে, কারণ কেমন ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে তার গায়ে, এবং বৃষ্টিটা থেমে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি বাতাস, এবং সাথে মানে সামান্য বৃষ্টির পানির মতো লাগতেছে, এবং সে জানি কেমন যেন হারায় যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে সে যেখানে যাচ্ছে, মেয়েটা যেখানে ডাকতেছে সেটাই তার ডেস্টিনেশন, মানে ওইখানেই সে যেতে আসছে, এরকম মনে হচ্ছে তার। তো এরকম সময় হঠাৎ করে পেছনে একটা গাড়ির শব্দ শুনছে। সে গাড়ির শব্দ শুনে সে মাথা ফিরায় তাকাইছে, মাথা ফিরায় তাকায় দেখলো ওখান থেকে আরেকটা গাড়ি গেল, জিপ গাড়ি। এবং বিক্রম মনে হচ্ছে একটা ঘোর লাগা অবস্থার মধ্যে ছিল, এই জিপের সাউন্ডে তার ঘোরটা ভেঙে যাচ্ছিল। তখন মেয়েটা আবার ডাকলো তাকে, মেয়েটার কণ্ঠস্বর শুনে সে আবার তাকাইছে, এবং তাকায় কেন জানি আবার সে ওরকম সম্মোহিতের মতো হয়ে গেল, হাঁটা শুরু করলো সে মেয়েটার পেছনে। মেয়েটা হাঁটতে হাঁটতে তাকে ওই গাছগাছালির মধ্যে নিয়ে গেল। এখন চারিদিকের বাতাসে গাছপালা নড়তেছে, এর মধ্যে দিয়ে একটা রাস্তা, এরকম পায়ে চলা রাস্তা, ওটা দিয়ে বিক্রম তাকে ফলো করে করে হেঁটে যাচ্ছে, এবং মেয়েটা সামনে সামনে যাচ্ছে। আবার অনেক দূর যেয়ে মেয়েটা ঘুরে তাকায়, তাকে হাত দিয়ে ডাকে। বিক্রমও যাচ্ছে। তো যেতে যেতে একটা জায়গায় চলে আসে। বিক্রম মোটামুটি তখন কিন্তু লস্ট, তার চোখে শুধু ভাসতেছে মেয়েটা, আর মেয়েটার চুল উঠতেছে বাতাসে, সিল্কি চুল, এবং এই চুল থেকে এমন একটা ঘ্রাণ আসতেছে, এবং এটা বিক্রমের নাকে এসে লাগতেছে। বিক্রম মনে আরও সম্মোহিত হয়ে গেছে, সে হেঁটে যাচ্ছে সামনে, আর দুই পাশে গাছগাছালি। এরকম একটা জায়গায় এসে মেয়েটা দাঁড়ালো, দাঁড়ায় তার দিকে ফিরে তাকালো এবং একটা হাসি দিল, হালকা হাসিটা, খুব মানে মনে হচ্ছে দুষ্টমির মতো হাসি, এবং তাকে হাত দিয়ে এরকম ডাকলো। সেই মুহূর্তে বিক্রম দেখলো মেয়েটার চোখ দুটা জ্বলে উঠছে, মানে দপ করে জ্বলে উঠে যেরকম, সেরকম দপ করে মেয়েটার চোখ দুটো জ্বলে উঠলো। বিক্রম আসলে কিছুই রিলেট করতে পারেনি, সে মনে পুরো হারায় যাচ্ছে। তার কাছে অনেকটা মনে হচ্ছিল ওই চোখ দুটা লাইট তাকে ঘুম পাড়াই দিতেছে এরকম। সে কিন্তু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে বিক্রম। তো হঠাৎ করে নাকি বিক্রমের পায়ের মধ্যে কি বেঁধে সে ধাপ করে পড়ছে মাটিতে, মানে এমনভাবে পড়ছে পুরো তার শরীরটা, বুকটা যে বাড়ি খেয়েছে, মাটিতে দম বন্ধ হয়ে গেছিল তার। তো সে মাথার মধ্যে মনে হলো যে ঝিম করে উঠলো। তো সে তাড়াতাড়ি মাথা উঠায় তাকাইছে, তাকায় দেখতেছে তার সামনে কিচ্ছু নাই, তার মাথাটা বের হয়ে আছে, মানে তার শরীরটা তার কাঁধ পর্যন্ত আছে হচ্ছে গিয়ে মানে মাটির উপরে, আর তার কাঁধের পরে মাথাটা বের হয়ে আছে বাতাসে শূন্যে, মানে সে একদম একটা খাদের কিনারায় এসে ছিল আর কি। সে হেঁটে ওখান থেকে পড়ে যেত, আসলে পড়ে যেত, মানে এটা তাকে বাঁচাই দিয়েছে আল্লাহ, যে সে হাঁটতে হাঁটতে তার পা বেঁধে গেছে ওখানকার একটা শেকড়ে, একটা বড় গাছের শেকড় আছে, শেকড়ের সাথে তার পা বেঁধে গেছিল, এবং সে ধপ করে পড়ছে। তার মাথাটা মানে সেই পাহাড়ের বাইরে, মানে সে আরেকটু হলেই, আর কয়েক পা ফেললেই একদম খাদের তলে পড়তো। তো সে ভয় একদম কেঁপে উঠছে। বিক্রম তাকায় দেখে যে নিচে একদম খাদ, ওখানে পাথর টাথর আছে এরকম, আর ওই পাশে দূরে রাস্তাটা বেঁকে এসে ঘুরে গেছে, এবং রাস্তা আর সে যেখানে দাঁড়ায় আছে এর মাঝখানে হচ্ছে খাদটা, বিশাল খাদটা। তো বিক্রম তো প্রচন্ড ভয় পেয়েছে, সে পুরো সেন্সে আসছে। সে চিন্তা করছে আমি কার পিছে দৌড়াইতেছিলাম।
তো সে তাড়াতাড়ি উঠে বসে সে তাড়াতাড়ি ওখান থেকে খাদের কর্নার থেকে সরে আসে, কারণ খাটটা দেখে তার ভয় লাগতেছে। সে এদিক ওদিক তাকায় দেখে যে কেউ নাই, পুরো খা করতেছে, বৃষ্টি থেমে গেছে এবং মনে হচ্ছে যে এই পুরো বনটা জেগে উঠছে। এখানকার যে রাতের শব্দ, পোকামাকড়ের এগুলা ডাকতেছে এখানে, বৃষ্টির পরে যেরকম ডাকে সেরকম। তো বিক্রম ভয়ে ওখান থেকে দৌড় দিল পুরা। যে রাস্তা দিয়ে আসছে সে ধারণা করে আসলো যে এখান দিয়ে আসছি, সে তো ঘরের মধ্যে ছিল, তারপরে সে দৌড়ালো এখান দিয়ে। দৌড়াতে বেরোচ্ছে, তার কাছে কেন জানি মনে হইতেছে যে তাকে নিয়ে কেউ হাসতেছে, তার এরকম ফিল হইতেছে, মানে সে খুব ভয় পাচ্ছে। তো সে ডানে বামে তাকাইতেছে, আবার দৌড়ায় যে থেমে কোথাও দেখতেছে কেউ নাই, খা করতেছে। তো দৌড়াইতে সে এক সময় চলে আসলো আবার সেই রাস্তার পাশে, মেন রাস্তার কাছে যেখানে। তো ওখানে এসে সে দাঁড়ায় থেকে কিছুক্ষণ চিন্তা করলো, কয়েক সেকেন্ড, যে কই যাব। তো চিন্তা করলো যে না, পিছন দিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ তার মানে যতটুকু সে পিছাবে ততটুকু পিছাই গেল, সামনে যেতে হবে, এর মধ্যে যদি কোনো গাড়ি ঘোড়া আসে থামাবে। তো সে সামনের দিকে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো এবং পারলে দৌড়াচ্ছে, এরকম মানে একটু ফাস্ট যাওয়া শুরু করছে। এরকম যেতে অনেক দূর গেছে, হঠাৎ সে পেছনে শব্দ পেলো, মনে হলো যে ভারী একটা ইঞ্জিনের শব্দ আসতেছে। তো বিক্রম রাস্তার সাথে একদম, মানে রাস্তা খুব ন্যারো এখানে, তো সে একদম মিশে যায়, তাকায় দেখলো যে ট্রাক আসতেছে। তো বিক্রম একদম তাড়াতাড়ি রাস্তার পাশে যে হাত দিয়ে এরকম দাঁড়ায়, হাত নাড়তে থাকলো যাতে ট্রাকটা থামে তাকে দেখে। তো দেখলো ট্রাকের থামার খুব একটা লক্ষণ ছিল না, কিন্তু সে যখন একদম হাত সামনে এরকম তাকাচ্ছে, তো ট্রাকটা আস্তে করে ব্রেক করে থামলো। মোটামুটি বেশ কষ্ট হয়েছে ট্রাকের থামতে, পাহাড়ি রাস্তায় থামতে চায় না এরকম। তো থামার পরে ড্রাইভার জিজ্ঞেস করছে কি সমস্যা, কি রাস্তার মধ্যে হাত নাড়তেছেন কেন? তো বিক্রম বললো যে আমি সমস্যায় পড়ছি, বাস থেকে নেমে গেছিলাম, তো আমি এখানে জল বিয়োগ করতে গেছিলাম, এই বাস চলে গেছে, আমার প্লিজ সামনে নামায় দেন, আমি প্রয়োজনে টাকা দিব আপনাকে। তো ট্রাকওয়ালা আর কিছু বললো না, ট্রাকওয়ালা বললো যে আসেন, ওঠেন। গেট খুলে দিল, সে উঠলো, ওঠার পর ট্রাকটা চলা শুরু করলো। তো ট্রাকওয়ালা জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, শরীরের অবস্থা কেন? তো শরীরের মধ্যে ভিজে গেছে একদম পুরা, আর কাদা লাগছে বুকের কাছে। তো সে বলে আর বললেন না ভাই, বিশাল একটা সমস্যা হয়েছে। বলে কি? এরকম আসার সময় আমি মনে হলো যে একটা মেয়ের এরকম কাঁদতে দেখছিলাম, এরকম আমি তাকে জিজ্ঞেস করছি কি হয়েছে, সে আমাকে ডাকলো, ডেকে নিয়ে এরকম ঘটনা, পুরো ঘটনাটা বললো সে। তখন ট্রাক ড্রাইভার তারে বলতেছে দেখো, তোমার তো বয়স কম হবে, তোমার তুমি করে বলতেছি, তুমি আমার ছেলের বয়সী, এটা ঠিক না, এরকম রাস্তা দিয়ে সন্ধ্যার পর ট্রাভেল করা, এরকম নেমে যাওয়া, এদিক ওদিক যাওয়া, আর এই রাস্তা ভালো না। তুমি কি এখান থেকে প্রায়ই যাওয়া আসা করো নাকি? তখন বিক্রম বললো যে হ্যাঁ, আমার নানা বাড়ি তো এখানে, এদিক দিয়ে। কয়ে যায় এরকম থেমো না, কোথাও যেও না, কোথাও বাসে আসলে বাসের লোকের সাথে থাকো, অথবা অন্য কোনো ভেহিক্যাল যদি রাস্তায় পাও তাহলে দাঁড়া করায় তারপর যেও, এই জায়গাটা কিন্তু ভালো না। আমি তো ট্রাক চালাই বহু বছর, অনেক কিছু দেখছি এখানে। আর তুমি যেই জায়গার কথা বলতেছো, ওই যে পিছনের মোড়, ওটা ভালো না, ওই মোড় খারাপ, ওখানে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ইনসিডেন্ট হয়েছে, সেখান থেকে অনেক ঘটনা ওইখানে আছে। ওই পাশে যে ওই গ্রাম আছে গাঁও, ওই গাঁওতেও এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। আর এখান থেকে দূরে ওই যে একটা জায়গা দেখাচ্ছে ট্রাক ড্রাইভার হাত দিয়ে, দূরে একটা প্রান্ত, আচ্ছা ওইখানে একটা জঙ্গল আছে নাম বেতনি, এবং ওই বেতনি ওই জায়গাটা খুবই খুবই ভয়ঙ্কর, ওই বনের মধ্যে সবাই বলে অনেক চুড়েল আছে। যাই হোক, এগুলা বললো তারে। তো তখন শোনার পর বিক্রম আর কিছু বললো না, বিক্রম চুপচাপ বসে আছে। তো বলতেছে তাহলে আপনার মনে হচ্ছে যে আমি এরকম খারাপ কিছু ভূত পেতনির ইসে পড়ছিলাম? বলে হতে পারে, নাহলে তুমি কিভাবে কি দেখলা? এই বলে যাচ্ছে। তো ট্রাকটা যখন মোড় নিয়ে যাবে পাশে, ওখানে আবার গাছগাছালি আছে, মানে হয়তো ওই মানে পাহাড়ে যে গাছগাছালি জন্মায়, বনের একটা অংশ। তো এরকম টার্ন নিয়ে ওদিকে ঘুরতেছে ট্রাকটা, তখন ট্রাক ড্রাইভার একটু এদিকে তাকাইছে আয়নায়। এই সময় সাথে সাথে বিক্রম দেখলো ওই যে রাস্তার পাশে বনের মধ্যে ওই মেয়েটা দাঁড়ায় আছে, তাদের দিকে তাকায় আছে, এবং তাদের যে হেডলাইটের এক অংশ আলো তার গায়ে পড়ছে, এবং সেম সেই যে ড্রেসটা সে পরা ছিল, মানে অনেকটা গোলাপি টাইপের কালার, ড্রেসটার পুরানো হয়ে গেছে, গোলাপি টাইপের কালার। মেয়েটার স্কিন টোন হচ্ছে ট্যান কালার টাইপের, মানে ওরা ট্যান বাদামি টাইপের গায়ের রং, সে এখনও বলতে পারে, কারণ বিক্রম ওই ট্রাকের যে আলো, হেডলাইটের আলোর প্যাসিভ আলোতে, পুরোপুরি পড়ে নেই গায়ে, প্যাসিভ আলোতে সে দেখছে, এবং সে পুরো চিনতে পারছে যে এই মেয়েটাই তাকে ডাকতেছিল ওইখান থেকে, সে পুরো বুঝতে পারছে। তো বিক্রম নাকি সে ট্রাক ড্রাইভারকে বলে এই যে দেখেন বলে যে দেখেন, মানে ওই যখন ওখানে। তো ট্রাক ড্রাইভার নাকি সাথে সাথে ঘুরে ওদিকে তাকায় দেখে কিচ্ছু নাই। ট্রাক ড্রাইভার বলে আমি তো কিছু দেখলাম না, তুমি কি বলো? সে বলতে এই যে এখানে দাঁড়ায় ছিল, আপনি দেখেন নাই? বলে না, আমি কিছু দেখি নাই। ট্রাক ড্রাইভার বলে আমি কিছু দেখি নাই। তো বিক্রম খুব ভয় পাইছে। তখন ট্রাক ড্রাইভার বলে আমি বুঝতে পারছি তোমার উপর এই খারাপ জিনিসেরই নজর পড়ছিল, এগুলো আছে, এই জায়গাটা খুব খারাপ, এই রাস্তা খুব খারাপ, এখানে রাতের বেলা লোকাল বাস চলে না, এখানে ডিরেক্ট বাস চলে, আর অনেক সময় নিয়ে চলে, মানে খুব সাবধানে চলাফেরা করে। অনেক এখানকার বাস ড্রাইভার আছে, সামনে দেখছে কেউ দাঁড়ায় আছে, এবং দেখা গেছে বাস ওখানে ব্রেক করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার বাস থামাই দিয়েছে, দেখছে রাস্তা পার হয়ে চলে গেছে। হ্যাঁ, এরকম অনেক কিছু মানুষ দেখছে এখানে। এইটা এরকমই রাস্তা। আমি ট্রাক চালাই, তো আমি নিজেও অনেক কিছু দেখছি জীবনে, আমি বলতে চাই না তোমারে, কারণ আমার তো এখানে ট্রাক
ট্রাক চালাইতে হবে। তো তোমার জন্য পরামর্শ হলো যে তুমি এইরকমভাবে রাত্রে চলাফেরা করো না এখানে। যদি কোনো তোমার নানা বাড়ি আছে যাও, গেলেও ওই রাত্রে গেলে ডিরেক্ট বাসে যেও, বিকালে যদি আসো তাহলে এখানে নেমো না রাস্তার মধ্যে। যাই হোক, এইসব উপদেশ দিয়ে দেয় বিক্রমকে। তো বিক্রম তো চলে আসে নানা বাড়িতে এবং মানে ওই ট্রাক ড্রাইভার তাকে নামায় দেয় ওইখানে, ত্রিশুলা বাজারে ওইখানেই নামায় দেয়। তো সেখানে নেমে সে নানা বাড়িতে আসে, এসে তারপর সে ঘটনা বলে নানা বাড়িতে গিয়ে যে কি ঘটছে তার সাথে। তো পরদিন তার নানার বন্ধু তার কাছ থেকে এই ঘটনা শুনে বলে যে সে জানে যে ওইখানে যে জায়গায় বিক্রমের সাথে ঘটনা ঘটছে সেই জায়গার পাশে যে গ্রাম, ওই গ্রামের একটা নাকি এরকম দরিদ্র মেয়ে ছিল যে নাকি ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল। এটা অনেক আগে ঘটছে ওইখানে। তো সে নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পর সেখানে পড়েছিল। তো ওইখানে নাকি যে পথিক যাচ্ছিল, পথিক তাকে কোনো সাহায্য করে নাই। সে নাকি অনেক মানে কাকুতি মিনতি করছিল, পথিক তাকে সাহায্য করে নাই। তো যাই হোক, তো এরপর নাকি সে ওখান থেকে চলতে যেয়ে তার গ্রামে ফিরতে যায় অনেক কষ্ট করে, এবং সে নাকি ওই খাত থেকে পড়ে যায় আর কি। তো এরপর থেকে নাকি ওইখানে অনেকেই এরকম তাকে দেখে যে সে এরকম পথিকদেরকে দেখতে পারে না। তার একটা হিংসা ভিতরে বলে আর কি, ওখানকার মানুষজনের কাছে প্রচলিত একটা ব্যাপার যে তার ভেতরে ওই জিজ্ঞাসা আছে এবং সেই স্পিরিট ওখানে ট্যাপড হয়ে গেছে। তো এটা নাকি ওখানে প্রচলিত কথা। তো বিক্রম এটা শুনছে এবং শোনার পর সে অবাক হয় জিনিসটা, এবং তার কাছে খারাপও লাগে যে আসলে এরকম কিছু ঘটছিল কি, তার কাছে খুব খারাপ লাগে শুনে। তো যাই হোক, তো এরপর থেকে বিক্রমের একটা সমস্যা হয়। বিক্রম নাকি ঘুমালে, নানা বাড়ি যে কদিন ঘুমাইছে তার আশপাশ দিয়ে নাকি ওই যে নাম না জানা পাখি ডাকতো একটা। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে যখন ফিরে আসে শহরে, আসার পর সে আর তার ভাই পাবন এক রুমে ছিল। তাদের বাসার যে বারান্দা আছে, বারান্দার কাছ থেকে নাকি পাখির ডাক শোনা গেছে। এবং পাখির ডাক শোনা যাওয়ার পর নাকি বিক্রম লাফ দিয়ে উঠে বলে কি, পাবন এইখানে স্পিরিট আছে আয়, বলে নাকি পাবনকে নিয়ে ছাদে উঠছিল। এবং পাবন নাকি দেখছিল যে বিক্রম হেঁটে হেঁটে তাদের ওইখানে একটা গাছ ছিল বাসার পাশে, ওই গাছের দিকে হেঁটে গেছিল। এবং ওইখানে যে নাকি অনেকক্ষণ দাঁড়ায় ছিল বিক্রম, মনে হচ্ছিল সে কারোর সাথে কথা বলতেছে এরকম। তো পাবন এরপর সন্দেহ করতো যে তার ভাইয়ের মধ্যে কোনো ব্যাপার আছে, কারণ পাবন নাকি দেখতো যে এরপর থেকেই তার ভাই মাঝে মাঝেই এরকম মানে রাতের বেলা ছাদে চলে যায়, আর ছাদে গেলে সে অনেকক্ষণ ফেরত আসে না। তো পাবন এরকম তার ভাইকে ফলো করে, মানে তার কাছে অদ্ভুত লাগছে, আর সে ওই পাখির ডাক এরকম শুনছে এবং সে খুব আশ্চর্য হয়ে গেছিল যে এই পাখিটার ডাকার কিছুক্ষণ পরে তার ভাই যায় ছাদে। তো যাই হোক, সে তার ভাইকে ফলো করে ছাদে গেছিল। তো সে যে দেখে তার ভাই কার সাথে কথা বলতেছে, খুব আস্তে আস্তে গেছিল পাবন, মানে যাতে তার ভাই টেন না পায়। সে আস্তে আস্তে হেঁটে যায়, যখন ছাদের দরজা খুলে বাইরে তাকায় দেখে তার ভাই ওই গাছটার নিচেই দাঁড়ায় কার সাথে যিনি কথা বলতেছে, অ্যাজ ইফ কেউ ফোনে কথা বললে কিনা। তো সে ফার্স্টে মনে করছিল তার ভাই মনে হয় ফোনে কথা বলে। তো সে যখন নাকি আস্তে আস্তে আরেকটু ভেতরে ঢুকছে, তখন তার ভাই হঠাৎ নিচ থেকেই মানে মাথা ঘুরে তাকে বলতেছে, পাবন নিচে যা, তুই নিচে যা, আমি আসতেছি। সে তাকায় দেখছে তার ভাইয়ের কাছে কোনো ফোন নাই। আর সে যখন নিচে আসছে, এসেও দেখছে যে তার ভাইয়ের ফোন নিচে ছাদে নেই তার ভাই ফোন। তো তার কাছে এটা খুবই একটা আশ্চর্য ব্যাপার যে তার ভাই ছাদে কার সাথে কথা বলতো। আর যতবার তার ভাই ছাদে গেছে সে কিন্তু এই পাখির ডাকটা শুনছে, এবং এই পাখির ডাক সে অনেক কি দিয়ে চেষ্টা করছে যে সে অন্য কাউকে শোনাবে যে এটা কি পাখি, এটা ভেরিফাই করার জন্য, কিন্তু সে কখনো এটা শোনাইতে পারেনি, বিকজ এটা তো আসলে হঠাৎ করেই ডাকতো এবং কোনো ঠিক ঠিকানা ছিল না। তো সে কারোর সাথে এটা ভেরিফাই করতে পারেনি। আর পাখি একবার ডেকে যে থেমে গেছে, সে যে দ্বিতীয়বার এনে কাউকে শোনাবে সেরকমও নাই। আর ভাইয়ের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ থাকার কারণে এটা নিয়ে সে আর মানে বাবা মা কারোর সাথে আলাপ করে নাই। তার ভাইকে বলছে অনেকবার যে তুই ছাদে যায় কার সাথে কথা বলিস। তার ভাই বলে, আরে কিসের কথা বলি, আমি আমার মতো ছাদে যাই। তার ভাই তাকে কিছু স্বীকার করে নাই। তো সে অনেকভাবে চেষ্টা করছে এটা কোন পাখি বোঝার। সে ইন্টারনেটে ঢুকে অনেক পাখির সাথে পাখির ডাক শুনে মেলানোর চেষ্টা করছে, কিন্তু সে মেলাতে পারে নাই। সে এখনও শিওর না এটা কোন পাখি। আজকে মানে যেদিন এই ঘটনাটা সে শেয়ার করলো তৌফিক আর ইকবালের কাছে, সেই দিন সে ওই পাখির ডাক এত দূরে অন্য একটা দেশে বসে শুনে বেশ অবাক হয়ে গেছে যেটা কি পাখি। এবং তৌফিক এবং ইকবাল এরাও কিন্তু বলতে পারে না এটা কি পাখি। তো যাই হোক, সে যখন ঘটনা শেষ করছিল তখন একদম নীরব, তাদের ওইখানে আর কোনো লাইব্রেরি, ওইখানে আর কোনো মানুষজন নাই। তো তাড়াতাড়ি তারা হেঁটে ব্যাক করে, তৌফিক আর ইকবালের কাছেও একটু জানি কেমন লাগতেছিল। তো তারা ব্যাক করে তাড়াতাড়ি লাইব্রেরিতে, এবং তাদের টুকিটাকি জিনিস আছে গোছায় নিয়ে তারা দ্রুত ব্যাক করে। এবং তিনজন ফ্রেন্ড ওই দিন যে ইকবালের বাসায় থাকে, ওরা কিন্তু তাদের বাসায় জানে। আসলে তৌফিক নিজে লিখছে যে সে নিজেও ভয় পাইছিল, সে নিজেও ওই দিন খানিকটা ভয় পাইছিল, তার মধ্যে কেমন জানি একটু গেঁথে গেছিল। যেইভাবে যেই পরিবেশে তাদের কাছে শেয়ার করতে পাবেন ঘটনাটা, তাদের কাছে একটু ভয় লাগছিল। শুরু করি আজকের ঘটনা। এই ঘটনাটি যিনি পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে ফরহাদ। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, সৌদি আরব থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন।
তো তার ভাষায় এই ঘটনাটি আমরা পাবলিশ করেছিলাম, সেভাবেই আমি এখন ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি। শুরু করি। বলছেন ফরহাদ ভাই, আমি সৌদিতে আসার পর প্রথমে কিছুদিন রিয়াদে ছিলাম, পরে মালিকের সাথে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যাই। রিয়াদ থেকে বের হয়ে ওই গ্রাম অঞ্চলে যেতে 100 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর শুরু হয় ধু ধু মরুভূমি। আরো কিছু দূর চলার পর চোখে পড়ে দুধারে পাহাড়, মাঝখানে রাস্তা। এলাকাটিতে যাওয়ার পর প্রথম কিছুদিন ভালোই যাচ্ছিল, কিন্তু পরে মুখোমুখি হই আসল ঘটনার। আমি যে বাড়িটাতে থাকতাম সেটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, চারপাশটা দেয়াল দিয়ে আবদ্ধ করে রাখা। পেছনে মালিকের বাবার খেজুর বাগান, বাড়ি থেকে 5 মিনিট দূরে পাহাড়। এই বাড়িতে একজন দারোয়ান ছিলেন, তিনি সুদানের নাগরিক, তার নাম আলী। আর ইন্ডিয়ান 2 জন ড্রাইভার থাকতেন। সবার থাকার ঘরই আলাদা ছিল। বাড়িটির দারোয়ানের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। ওখানে যাওয়ার কয়েক মাস পরের ঘটনা। একদিন আমার মালিক রিয়াদ থেকে শীতে বাড়িতে আসবেন পার্টি দেওয়ার জন্য। সৌদিরা শীতে বারবিকিউ করে, লাকড়ি জেলে আগুন পোহায়। 2021 সালের ঘটনা। তখন সম্ভবত দুপুর 12টা বাজে। আলী এসে আমাকে বলল খেজুর বাগানের পাশে রাখা লাকড়ি নিয়ে আসতে এবং কিছু লাকড়ি আলাদা করে রাখতে। যদিও আমার কাজ ছিল ভিন্ন, আমি মূলত মালিকের ব্যবসা দেখাশোনা করতাম, তবে পার্টি থাকলে আয়োজনে সবাই মিলেই কাজ করতাম। যাই হোক, আমি খেজুর বাগানে গিয়ে প্রথমে বাগানটা ঘুরে দেখি। তারপর হঠাৎ করে দেখি কিছু একটা গাছ থেকে হুট করে পড়ে লাকড়ির নিচে ঢুকে পড়ল। আমি একটু কাছে গিয়ে দেখি একটা সাদা রঙের সাপ। এমন সাপ আমি জীবনেও দেখিনি। ভাবলাম পাশে পাহাড়, হয়তো ভিন্ন প্রজাতির সাপ। সাপটা কিছুটা ফুসফুস করতে করতে আমার দিকে এগোতে চায়। আমি একটা লাঠি নেই হাতে, কিছু না ভেবেই লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করি। কিছুক্ষণ পর সাপটা অদ্ভুত ধরনের শব্দ করতে করতে মারা যায়। আমি বিষয়টি নিয়ে আর গুরুত্ব দেইনি, সাপই তো, এই কারণে। ওই দিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি একটা মন্ত্রমুগ্ধের মতো স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। স্বপ্ন দেখছি আমার কফিল মানে নিয়োগকর্তা রিয়াদ থেকে আসছে। বাড়ির কাছাকাছি আসার পর ওনার গাড়ি বন্ধ হয়ে যায়। উনি কিছু ব্যাগ নিয়ে আসছে। দারোয়ান আলীকে ফোন দিয়ে বলছে আমাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার জন্য। আলী এসে আমার দরজায় নক করছে। আমি কিন্তু ঘুমাচ্ছি। স্বপ্ন দেখতে দেখতেই আমার কানে সত্যিই দরজার কড়া নাড়া আর আলীর কণ্ঠ ভেসে এলো। আলী যা জানালো তাতে আমি অবাক হলাম। একটু আগে স্বপ্নে যেটা দেখছিলাম সেটাই বাস্তবে ঘটেছে। আমি তাড়াতাড়ি উঠে কোনো রকম কাপড় পরে দরজা খুলে আলীর সাথে রওনা দিই। কিন্তু তখন আমি ঠিক বুঝতে পারিনি যে স্বপ্ন নাকি বাস্তবে আছি। স্বপ্নটা এতই জীবন্ত ছিল যে আলীর কড়া নাড়ার সাথে সব এক হয়ে মিশে গিয়েছে। তো আলীর পেছন পেছন হাঁটতে হাঁটতে আনুমানিক 8-10 মিনিট পর সত্যিই দেখছি আমার কফিল মানে আমার নিয়োগকর্তা দাঁড়ানো, কিন্তু আমি গাড়ি দেখছি না। ভাবলাম গাড়ি হয়তো গ্যারেজ কিংবা অন্য কোথাও ঠিক করতে নিয়ে গেছে। আর তাছাড়া আলীর সাথে বের হওয়ার পর থেকেই আমার চিন্তা ভাবনা কেন জানি একটা মোহের ঘোরে আটকে গিয়েছিল। যাক, দেখতে পেলাম কফিলের হাতে একটা সাদা ব্যাগ, কিছুটা বস্তার মতোই। আমি সালাম দিলাম, কফিল উত্তরও নিল। আমাকে বলল ব্যাগটা নিতে। আমি হাতে নিলাম। আমাকে নিষেধ করে বলল মাথায় নিতে। আমি তাই করলাম। তারপর বলল আমার পেছন পেছন হাঁটো। কফিল সামনে, আলী পেছনে আর আমি মাঝখানে। আমরা সকলে হাঁটছি। কিছু দূর যাওয়ার পর কফিলকে দেখি বাড়ির রাস্তায় না গিয়ে পাহাড়ের দিকে হাঁটছেন। আমিও সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। 20-22 কদম হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, মালিক এদিকে কেন যাচ্ছেন? উত্তরে উনি আমাকে বললেন, কেন, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? আমি বললাম, না, ভয় পাচ্ছি না। আমি ব্যাগটা মাথায় নিয়েই হাঁটছি। মনে হচ্ছিল ব্যাগটার ওজন 30 থেকে 35 কেজি হবে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে এলাম।
এরপর আমাকে আদেশ দেয়া হলো পাহাড়ে উঠতে। অবাক করা ব্যাপার, পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে কমপক্ষে 40 থেকে 50 মিনিট লাগার কথা, সেই পাহাড় আমরা 1 মিনিটের মধ্যেই উঠে গেলাম। ঠিক তখনই প্রথমবারের মতো আমার হৃদয়টা ভয়ে কেঁপে উঠল, শরীরটা ভারী হয়ে উঠল। অন্ধকারাচ্ছন্ন চারপাশ, শুধু যে পথ দিয়ে হাঁটি সেটুকুই আলোকিত দেখা যায়। আয়াতুল কুরসি পড়া শুরু করলাম মনে মনে। ততক্ষণ আমি বুঝতে পেরেছি স্বাভাবিক কিছু ঘটছে না আমার সাথে। আমার পাশের দুজনও স্বাভাবিক কেউ নয়। চিন্তা শুরু হলো, আমি এই মরুর উঁচু পাহাড় থেকে নিচে নামবো কিভাবে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু ফিরে যাওয়ার তো উপায়ও জানা নেই আমার কাছে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি কি করব বুঝতে পারছি না, অবশ হয়ে যাচ্ছি আমি। কিন্তু প্রশ্ন জাগলো মনে, লোকগুলো অস্বাভাবিক হলে আমার মাথায় আসলে কি? ভাবতেই আলী পেছন থেকে বলে উঠল, কি ভয় পাচ্ছ নাকি? সামনে হাঁটো, আর তো অল্প একটু পথ। আমি হাঁটতে লাগলাম। একটু হাঁটার পর দেখি অদ্ভুত এক বাড়ি, যা কোনোদিন আমি চোখে কিংবা অনলাইন মিডিয়ায়ও দেখিনি। আরো দেখলাম কতগুলো আলখেল্লা পরা লোক সমবেত হয়ে আছে, বাচ্চা, বৃদ্ধ, অনেক বয়সের লোক। বাড়িটির ভেতর থেকে নারী কণ্ঠের কান্নার শব্দ ভেসে আসছে। আমি নির্বাক দাঁড়িয়ে আমার কফিলের দিকে মাথায় ব্যাগ নিয়ে তাকাচ্ছি। এবার দেখি আমার কফিলের চেহারার মানুষটা, এমনকি আলীর চেহারাও পাল্টে গেছে। আমাকে আদেশ করা হলো মাথার ব্যাগ নামাতে। আমি নামালাম। একটু সামনে দেখি একটা ছোট খাটিয়া নিয়ে আসা হচ্ছে। অবাক করা ব্যাপার হচ্ছে, এত অপরিচিত মুখ দেখছি আমি, কিন্তু এদের কারো চেহারাই কিন্তু ভয়ঙ্কর ছিল না। হয়তো তারা আসলে চায়নি আমাকে ভয় দেখাতে। আমি সবাইকে সালাম দিচ্ছিলাম। একজন বয়স্ক লোক আসলেন। হঠাৎ সবাই তাকে দেখে চুপ হয়ে গেল। ওনার নাম ছিল আব্দুল্লাহ শারি। উনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, হে ইনসান, আদম সন্তান, তোমার সামনে রাখা ব্যাগটা খুলে দেখো। এবার বুঝতে পারলাম তারা আর কেউ নয়, সবাই জিন। ব্যাগটা আমি বিসমিল্লাহ বলে খুলে দেখি ফুটফুটে চেহারা 4-5 বছর বয়সী একটা ছেলের লাশ। মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে শুকিয়ে গিয়েছে, গলায় আঘাতের চিহ্ন। জানতে চাওয়া হলো আমি ওকে চিনতে পারছি কিনা। আমি বললাম, না, আমি এই প্রথম তাকে দেখলাম। আমাকে জানানো হলো দুপুরে আমি যে সাপ মেরেছিলাম এটা সেই শিশু। দুপুরবেলায় সে খেজুর বাগানে খেলা করছিল। আমাকে দেখতে পেয়ে দ্রুতই সাপের রূপ নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি দেখে ফেলায় আমাকে কামড় দেওয়ার ভঙ্গিতে ভয় দেখাচ্ছিল। আমি বুঝতে পারলাম। আমি উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইলাম। তখন কিছু জিন বলল, ওকে ক্ষমা করা যাবে না। কেউ আবার বলল, ও আদম সন্তান, বুঝতে পারেনি। এ নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তাদের মধ্যে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আমাকে ওর গোসল করাতে হবে এবং কবরে মাটি দিতে হবে। এছাড়া 7 রাত ওর কবরে এসে একটা গাছে পানি দিতে হবে এবং ওর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, তাহলেই ওর আমাকে মুক্তি দেবে। আমি অনেকটাই অস্বাভাবিকভাবে ব্যাপারগুলো দেখছিলাম, কারণ তখন পর্যন্ত আমি ভয়ঙ্কর অবয়ব কিংবা ভয়ঙ্কর কোনো জিনদের চেহারা দেখতে পাইনি। কথা কাটাকাটির এক পর্যায়ে বয়স্ক জিনটি বলল, বাচ্চাটিকে গোসল করাতে। বাচ্চাটির নাম ছিল নাসাব বিন মিশাইল। কয়েকটি রেশমের পর্দা দিয়ে ঢাকা অন্ধকার একটি জায়গার দিকে ইঙ্গিত করা হলো। অদ্ভুত ব্যাপার, আমি মিশাইলকে নিয়ে ভেতরে ঢোকা মাত্রই আলোকিত হয়ে গেল জায়গাটি, কিন্তু সেই আলোর উৎস কি তা আমি বুঝতে পারিনি। আমি একটা চোখের কথা ভাবছিলাম শিশুটিকে রাখার জন্য, ভাবা মাত্রই অদৃশ্যভাবে সেটি হাজির হয়ে গেল। আমি পানির কথা ভাবলাম, পানিও পেলাম ঠিক একইভাবে, কিন্তু সাধারণ কোনো পানি ছিল না। সেটি ছিল প্রচুর সুগন্ধিযুক্ত নীল স্বচ্ছ পানি। অল্প অল্প করে মিশাইলের নিথর দেহটাতে আমি পানি ঢালতে লাগলাম। ওর সুন্দর চেহারাটা দেখে আমার চোখ গড়িয়ে পানি সেখানেই পড়তে লাগলো। রক্তগুলো যখন পানির সাথে ধুয়ে পড়ছিল, ওর চেহারা যেন হাস্যোজ্জ্বল হয়ে উঠছিল, আর ওর চোখ থেকে গোসলের পানি ছাড়াও চোখের পানি যেন ঝরছিল।
বাইরে তখন ওর মায়ের কান্নার আওয়াজ এবং বাকি জিনদের ফয়সালা মেনে না নেয়ার মতো আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। এদিকে মিশাইলের গলার আঘাতের চিহ্ন আর মাথার আঘাতের চিহ্ন যেন আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল প্রতিটি মুহূর্তে। গোসল করা শেষে যখন ওর জন্য কাপড়ের কথা ভাবলাম, অদৃশ্যভাবেই আমার সামনে কাপড় এসে হাজির। আমি কাপড় ওর গায়ে জড়ানোর সময় হঠাৎ মিশাইলের আওয়াজ শুনতে পাই। আমার নাম ধরে বলছে, আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তুমি আমাকেই নিজের হাতে হত্যা করেছো। তুমি যখন মসজিদে যেতে তখন তোমার পাশে আমিও নামাজ পড়তাম। তোমার মনে আছে কি, তুমি কিছু বাচ্চার সাথে জুম্মার পর কথা বলতে, হাত মেলাতে, আমিও ছিলাম সেই বাচ্চাদের মধ্যে, তুমি চিনতে না। এরকম গায়েবী আওয়াজ হঠাৎ করে আমার কানে ভেসে আসে। আসলে মিশাইল তো মারা গেছে, বুঝতে পারলাম না এই আওয়াজ তাহলে কে করছিল। এটা সত্য যে এই অভ্যাস আমার ছিল। অ্যারাবিয়ান বাচ্চাদের খুবই পছন্দ করতাম, ওদের সাথে নামাজের পর খুনসুটি করতাম। তখন আরও একটা আওয়াজ ভেসে আসে, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে, ফজরের নামাজে যেতে, তখন কালো একটি বিড়াল দেখতে পেতে তুমি, মাংসের হাড় দিতে খেতে। আমি ছিলাম সেই বিড়াল রূপী মিশাইল। তুমি যদি ভয় না পাও তাই কখনো অন্য কোনো অবয়বে তোমার সামনে যাইনি। তুমি কতগুলো দিন নিজের হাতে খাবার দিয়ে যেতে, আমি সারাক্ষণই তোমার আশেপাশে থাকতাম। সেদিন খেজুরের বাগানে ছিলাম, ভুলবশত বিড়ালের রূপ ধরতে ভুলে গিয়েছিলাম। হয়তো তুমি সেই দিন মারতে না আমাকে। কথাগুলো শুনছিলাম অদৃশ্যভাবে, আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছেই। আরো শব্দ ভেসে এলো, তুমি ভয় পেও না, আমার মা বাবা আমার মৃত্যুর আগে থেকেই তোমাকে চেনেন। তুমি মসজিদে আদর করতে, খাবার দিতে রোজ আমাকে, এগুলো আমার বাবা মা ভাইয়েরা জানে। এই কথাগুলো আমি যেভাবে শুনছিলাম তাতে স্পষ্ট মনে হলো অন্য কোনো জিন এই স্মৃতিচারণামূলক কথা আমাকে শোনাচ্ছে। কারণ মিশাইল তো মারা গিয়েছে, যাকে আমি নিজের হাতে ভুলবশত হত্যা করেছি, এবং তার নিথর দেহ আমি গোসল করাচ্ছি, তার হাস্যোজ্জ্বল চেহারা আমার চোখের সামনে। এরপর চোখ মুছতে মুছতে দেখি ও কাপড়ে জড়িয়ে আছে। পর্দাগুলো আপনা আপনি চলে গেছে। আরো কয়েকজন এলো, ওকে খাটিয়ায় তোলা হলো। ছোট্ট কি সুন্দর খাটিয়া। ভিন্ন এক ধরনের জানাজা হলো, ওর কবরের কাছে নিয়ে যাওয়া হলো। কবর দিচ্ছে সবাই মিলে। দেখলাম কোনো বাঁশ কিংবা চাটাই নেই, শুধু খনন করা মাটির গর্ত, কিছু সুরভিযুক্ত বড় বড় পাতা দিয়ে উপরে মাটি ছিটিয়েছে। যখন ওর মুখটা খুলে দিচ্ছিলাম, ওর চোখগুলো যেন কি এক মায়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি লক্ষ্য করেছিলাম তখনও যেন ওর অশ্রুসিক্ত চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে। কবর দেওয়া শেষে কি এক প্রজাতির গাছ এনে ওর কবরে লাগাতে বলা হলো আমাকে। গাছ লাগাচ্ছিলাম আমি, একটা খুঁটি চাচ্ছিলাম মনে মনে। মুহূর্তে দেখি আমার ব্যবহৃত সেই লাঠিটাই, যেটা দিয়ে আমি সাপ মেরেছিলাম, সেই লাঠিটি সেই গাছের সাথে খুঁটি হিসেবে বেঁধে দিলাম। ভয়ের চেয়ে বেশি দুঃখ আর অনুশোচনায় আমি ভেঙে পড়েছিলাম তখন। সব শেষ করা হলো। বয়স্ক জিনটি হুকুম দিলেন সবাইকে চলে যেতে। সবাই চলে গেলেও 2-4 জন যেতে চাইল না। ওরা প্রতিশোধ নিতে চেয়েছিল আমার উপর। তারপর বয়স্ক জিনটি ওদেরকে ধমক দিলেন এবং বোঝালেন, এই আদম সন্তানের দোষ নেই, মিশাইলেরই দোষ ছিল। মানুষের সামনে এভাবে যাওয়াটা জিনদেরই অন্যায়। ও ছোট, বুঝতে পারেনি, আর আদম সন্তান, ওরা তো বুঝবে না, এটাই স্বাভাবিক। এসব কথা শুনে এক পর্যায়ে ওরাও চলে গেল। আমাকে একটা চেয়ার দেওয়া হলো, সামনে অনেকগুলো খাবার দেওয়া হলো। আমি হালকা কিছু খেলাম। মিশাইলের মা আসলো, পর্দায় ঢাকা একজন মহিলা। ইশারায় সালাম দিয়ে বলল, আমি হাফসা, মিশাইলের মা। তুমি আমার সন্তানকে হত্যা করেছো। তোমাকে আমি কঠিন বিচারের সম্মুখীন করতে পারতাম, কিন্তু ওর বাবা এবং আমি এটা করিনি। বিচারক আমরা নই, আমরাও বিচারের ঊর্ধ্বে নই। শেষ বিচার সবার হবে। আমি যতক্ষণ দেখছিলাম আর শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এরপর হাফসাও চলে গেলেন। বয়স্ক জিনটি হুকুম দিলেন সুফিয়ান নামের একজনকে আমাকে সসম্মানে একটি উটের পিঠে করে বাড়ির সামনে নিয়ে নামিয়ে দিতে। সুঠামদেহী আলখেল্লা আর সৈন্য সাজে সুফিয়ান
আমাকে উটের পিঠে বসিয়ে মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে নিচে নামলো। আমি ওনার সামনে এমনভাবে বসলাম একজন মানুষের কোলে ছোট্ট বাচ্চারা যেমনটা থাকে। সুফিয়ান আমাকে বাড়ির সামনে নামিয়ে সালাম বিনিময় আর মুসাফা করে বিদায় নিল। আমি বাড়ির গেটে এসে আশেপাশে কাউকেই দেখি না। মসজিদ থেকে তখন ফজরের আজান ভেসে আসে। চারপাশে সবই স্বাভাবিক। আমি ঘরে না গিয়ে সোজা ফজর আদায় করতে মসজিদে চলে যাই। অজু করে সুন্নত আদায় করি 2 রাকাত। মসজিদে আরও 15-20 জন অ্যারাবিয়ান, 2-4 জন বাঙালি এবং পাকিস্তানি ছিল। সবাই মসজিদে বলা বলি করতে লাগলো, কি সুন্দর অদ্ভুত আতরের ঘ্রাণ পাচ্ছে তারা আমার পাঞ্জাবিয়ে। কয়েকজন জানতে চাইলো এটা কি আতর নাকি বডি স্প্রে, নাম কি এটার, কোন ব্র্যান্ডের। আমি সবাইকে বললাম এটা আমি রিয়াদ থেকে এনেছি, নামটা খেয়াল নাই। কিন্তু ইমাম সাহেবকে দেখলাম উনি মুচকি মুচকি হাসছেন। আমাকে বললেন আপনি জোহরের পর আমার সাথে দেখা করবেন। আমি জোহরের পর ওনার রুমে যাই। ইমাম সাহেব আমাকে বললেন এটা স্বাভাবিক কোনো আতরের ঘ্রাণ ছিল না। আমি সেটা বুঝতে পেরেছি। ইমাম সাহেব আরও জানান উনি যখন একা একা মসজিদে তাহাজ্জুদ পড়েন তখন এই ঘ্রাণগুলো পান। যাই হোক, পরবর্তী 7 দিন আর আমাকে ওই পাহাড়ে যেতে হয়নি। কিন্তু মিশাইল প্রায়ই আমার স্বপ্নে আসে। আমার স্বপ্নে সে আসে, আমার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যায়, আর আমার অনুশোচনাটা আরো বেড়ে যায়। কি করলাম আমি, এমন ভুল আমি কিভাবে করলাম? কিভাবে একটা ফুটফুটে জিন সন্তানকে আমি হত্যা করলাম নিজ হাতে ভুলবশত? ওর মা বাবাও কত পরহেজগার, চাইলে ওরা প্রতিশোধ নিতে পারতো, কিন্তু আমার উপর সেটা নেয়নি। কারণ ভুলবশত হত্যায় আসলে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া যায় না। তারা জানতেন এবং তারা তাদের আমিরের আনুগত্য করেন, আমিরের কথা শুনেছেন, তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধৈর্যের প্রতিদান অবশ্যই ইনশাল্লাহ দেবেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন বইটি থেকে এই ঘটনাটি আপনাদেরকে শোনাই। যেভাবে আমরা প্রকাশ করেছিলাম ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার নাম মোহাম্মদ হুমায়ুন রশিদ। আমি একজন দুবাই প্রবাসী। আমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট পৌর সদরে। আমি যে ঘটনাটি বলবো সেটা ভয়ের না অদ্ভুত সেটির সিদ্ধান্ত আপনারাই নেবেন। তবে অদ্ভুত এক ভালোবাসার ঘটনা। এটি একটি বাস্তব ঘটনা যা আমার নানার সাথে হয়, যা জিন ও মানুষের মাঝে ভালোবাসার এক বিস্ময়কর নিদর্শন। ঘটনাটির ব্যক্তিটি আমার নানা, যার নাম মোহাম্মদ সুলাইমান, ডাকনাম পুলিশ সুলাইমান, যিনি 2021 সালের শুরুর দিকে 103 বছর বয়সে অসুস্থতায় স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। নানা ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীনতা পরবর্তীর একজন পুলিশ সার্জেন্ট। উনি 3টি সরকারের অধীনে পুলিশের চাকরি করেছেন। ইংরেজ সরকার মানে ব্রিটিশ সরকার, এরপর পাকিস্তান, তারপর স্বাধীন বাংলাদেশের পুলিশ হিসেবে। নানার চাকরির বেশিরভাগ সময় কেটেছে কুমিল্লায়। নানার এলাকায় খুব ডাকনাম ছিল। অনেকে তাকে সুন্দর দাদু বা সুন্দর নানা বলে ডাকতো। নানা ছিল লম্বায় 6 ফুটেরও বেশি এবং বেশ ফর্সা। নানা বাচ্চাদের খুব আদর করতেন, জন্য নানার পকেটে সব সময় চকলেটের প্যাকেট থাকতো। বাচ্চা শিশু কিশোর দেখলেই তিনি চকলেট দিতেন। বাচ্চাদের কাছে ওনার নাম হয়ে যায় চকলেট দাদু। যাই হোক, চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় চকলেট দাদু শিরোনামে সংবাদের কলামও কিন্তু ছাপা হয়েছিল। আমি নানার সাথে ঘটনাটি দেখি 2016 সালে। বলে রাখা ভালো, আমার বাড়ির সামনে একটি সরকারি হসপিটাল রয়েছে। সে বছর আমি বিদেশ থেকে ছুটিতে এসে দেখি ওই হসপিটালের বিভিন্ন ধরনের অনিয়ম। আমি একজন প্রতিবাদী স্বভাবের মানুষ, আমি চুপ থাকতে পারিনি। আমি এগুলো নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি শুরু করি। একসময় 1 মাসের মধ্যে সেটির প্রভাব পড়ে। এর প্রেক্ষিতে হাসপাতালের 2 জন ডক্টর এবং একজন মেডিকেল অফিসারকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতাগোছের লোকের আমার পিছু লাগে। তখন তারা থানার পুলিশ দিয়ে আমাকে হয়রানি শুরু করে এবং রাত বিরাতে ঘর থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমি প্রায় 1 মাস ঘরে থাকতে পারিনি। কিছুদিন নানার বাড়ি, কিছুদিন খালার বাড়ি, কিছুদিন ফুপুর বাড়ি, এভাবে আমার দিন কেটেছিল।
ঘটনাটির রাজসাক্ষী আমি তখন হই যখন আমি নানার বাড়ি ছিলাম। নানার বাড়ির বর্ণনাটা একটু দেই। আমার নানার বাড়ি নাজিরহাট থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পশ্চিমে সোয়াবিল নামক ইউনিয়নে। নানার ঘরটি তার বাপের আমলের, মাটির ঘর, টিন শেড। নানা তখন প্রায় অনেকটাই অসুস্থ। একে তো বয়স হয়েছে, এক পায়ে খুব ব্যথা ছিল, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব ধীরে হাঁটতে পারত। নানার ঘরটি পূর্বমুখী, সামনে লম্বা উঠোন, উঠোনের উত্তর পাশেও উঠোন ও ঘর ঘেঁষে নানার নিজস্ব পুকুর। উঠোনের সাথে পুকুরে ছিল একটি পাকা ঘাট। ঘাটের উপরের স্থানে দুই পাশে পাকা করে বসার স্থান করা হয়। যাই হোক, আমি নানার ঘরের বারান্দায় ঘুমাতাম। তখন আবার আমি রাত জেগে ভূত এফএম শুনতাম। কিন্তু খেয়াল করতাম নানা না ঘুমিয়ে কিছুক্ষণ বারান্দায়, কিছুক্ষণ উঠোনে হাঁটাহাঁটি করছে। আমি জিজ্ঞেস করলে বলতো, আমি তোকে পাহারা দিচ্ছি, বাইরে পুলিশ আসতেছে কিনা। এভাবে একদিন বৃহস্পতিবার রাত ঠিক একই রকম ভাবে নানা একটা অবধি হাঁটাহাঁটি করছেন। কিন্তু কিছুক্ষণ পর হাঁটাহাঁটির শব্দ নেই। উঠে দেখি বিছানায়ও নানা নেই। এরপর আমার একটু ওয়াশরুমের বেগ আসে। যেহেতু ঘরের বাইরে দক্ষিণ পাশে ওয়াশরুম ছিল, সেহেতু আমি বের হয়ে উঠোন দিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকি। তো ঘর থেকে যখন বের হই তখন খুব অন্ধকার রাত, কিন্তু উত্তর দিকে পুকুর ঘাটের দিকে চোখ যেতেই আমি অবাক হয়ে যাই। দেখি ওই পুকুর ঘাটের স্থানটি বেশ আলোকিত, একদম দিনের আলোর মতো। মনে হচ্ছে উপর থেকে হাজার হাজার ভোল্টের বড় বড় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি নানা পুকুর ঘাটে বসে আছেন, আর সাথে অল্প বয়স্ক তিন চারজন আরো কে যেন বসে গল্প গুজব করছে, আর সামনে রাখা থালা থেকে কি যেন খাচ্ছে সবাই। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এত রাতে নানা কাদেরকে নিয়ে এখানে বসে আছে। আমি এতটুকু খেয়াল করতে নানা জোর গলায় ডাক দিলেন যে, কে রে, বদ্দা নাকি? বলে রাখা ভালো, নানা আমাদের নাম ধরে ডাকতেন না, আমাকে ডাকতেন বদ্দা নাজিরহাট। অর্থাৎ আমার ঘরে আমি সবার বড়। আমার আরো 5 খালা, তাদের ছেলেদেরকেও ওইভাবে ডাকতেন, বদ্দা, মাইজে, খুললে, আর সাথে জায়গার নাম। সেই হিসাবে আমি ছিলাম বদ্দা নাজিরহাট। যাই হোক, আমি জবাব দিলাম, হ্যাঁ নানা আমি। নানা বুঝে গেছেন যে আমি এসব দেখে ফেলেছি, তাই হয়তো নানা আমাকে ডাক দিলেন আর বললেন, না এদিকে আয়। নানা যেহেতু ডাকছেন, ওখানে নানাই বসে আছেন, তাতে ভয়ের কিছু নেই। আমি পুকুর ঘাটের দিকে গেলাম, গিয়ে নানার পাশে বসলাম, আর ওই 3 জন তরুণকে দেখে আমি খুব অবাক হলাম। এত সুদর্শন তরুণ আমি জীবনে কখনো দেখিনি। এত সুন্দর যে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তাদের গায়ে আছে পাঞ্জাবি আর পাজামা। আমি গিয়ে বসার সাথে সাথে ওই তরুণদের থেকে একজন বলে উঠল, এটা কোন ফুপির ছেলে? নানা জবাব দিল, তোমার মেজো ফুপির। তখন ছেলেটা বলে উঠল, ওহ, ঝর্ণা ফুপির ছেলে। আমার আম্মার নাম জান্নাতুল ফিরদৌস, সবাই ঝর্ণা বলেই ডাকে। আমি কিন্তু চমকে উঠেছিলাম এবং খুব অবাক হলাম। এদেরকে আমি চিনি না, জানি না, জীবনে কখনো একবারও দেখলাম না, অথচ আমার আম্মার ডাকনামও তারা জানে। ব্যাপারটা কি? যাই হোক, আমি চুপচাপ বসে আছি। নানা বলল, নে এগুলো খা। দেখি সামনের থালায় অনেক রকম চকলেট, কেক, বাদাম, এমন আরো অনেক কিছু মিশ্রিত শুকনো খাবার। এগুলো ওরাও খাচ্ছে, নানাও খাচ্ছে। আমি কয়েক দানা নিলাম। ছেলেগুলো দেখছি নানার সাথে বিভিন্ন গল্প গুজব করছে, কখনো লেখাপড়ার কথা, কখনো তাদের মা বাপ দাদা দাদির কথা, এসব। আর সবচেয়ে ছোট ছেলেটির বয়স হবে 5 কি 6 বছর এমন। সে অনেক দুষ্টুমি করছে, কখনো নানার কোলে উঠছে, কখনো কাঁধে উঠছে। নানা যেহেতু অসুস্থ, সে যখন কাঁধে ওঠে তখন আর এক ভাই কাঁধ থেকে নামিয়ে ফেলে আর বলে, ভাইয়া কাঁধে উঠিও না, দাদু অসুস্থ, ব্যথা পাবেন। এবার ওদের কাণ্ড কারখানা অনেকক্ষণ দেখলাম, মনে মনে ভাবলাম এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। যাই হোক, নানার থেকে পরে জানা যাবে। আমি নানাকে বললাম, নানা আমি যাই, ঘুমাবো। নানা বললো, হ্যাঁ যা, আমি আসছি কিছুক্ষণ পর। ঘরে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাত তখন 2:30। যাই হোক, আমি ঘুমিয়ে গেলাম। নানা তখন কোন সময় ঘরে আসলো তা আমি আসলে আর জানি না। পরদিন দেখি দুপুরের পরে নানা আমাকে ডেকে আবার পুকুর ঘাটে বসলো, আর খুব চুপি চুপি বলছে, কালকে রাতের কথা কি তোর কিছু মনে আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো। নানা তখন বললেন, খবরদার, কসম কর, এগুলো কখনো কাউকে বলবি না, আমার জীবদ্দশায়। আমি বললাম, আচ্ছা বলবো না। কিন্তু বললাম, আমাকে আগে বলেন কালকে রাতের ওরা কারা?
তখন নানা বললেন, ওরা মানুষ নয়, ওরা জিন, জিনের ছেলে। আমি তখন আতকে উঠলাম, তো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তো ওদের সাথে আপনার এমন সম্পর্ক কিভাবে? নানা তখন ঘটনাটি বললেন। নানা যখন কুমিল্লায় থাকতেন, খুব সম্ভবত 1978 কি 79 সালের দিকে, এক রাত্রে তিনি থানার ডিউটি থেকে ফিরছেন। তখন বৃহস্পতিবার রাত। ডিউটি থেকে, মানে যেখানে ডিউটির স্থান আর বাসা, ওই বাসা থেকে ডিউটির স্থানের কাছে হেঁটে আসা যাওয়া উনি করতে পারতেন। তো উনি হেঁটে যাচ্ছেন, পথে দেখলেন 6 থেকে 7 বছর বয়সের একটি বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। হাত পা মাথা থেকে বেশ রক্ত ঝরছে, আর বাচ্চাটি বেহুশ। সম্ভবত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। নানা তখন বাচ্চাটাকে কোলে নিয়ে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যান। পরদিন সকালে তার জ্ঞান ফেরে। নানা বাচ্চাটির হুঁশ ফিরলে তারপর বাসায় যান, খাওয়া দাওয়া সেরে কাপড় চেঞ্জ করে আবার হসপিটালে যান। তখন দেখেন বাচ্চাটির পাশে একটা লোক বসে আছে। নানা জিজ্ঞেস করলেন, বাচ্চাটা আপনার কি হয়? তখন তিনি বললেন, ও আমার ছেলে। সে অমুক একটা মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসাতে সে আবাসিক ভাবেই থাকে। প্রতি বৃহস্পতিবার রাত্রে সে বাড়ি যায়। গত রাত্রে সে বাড়িতে ফিরে না যাওয়াতে তাকে খুঁজতে খুঁজতে এখানে হাসপাতালে এসে পাই। লোকটি নানাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন নানা বললেন, আমি একজন পুলিশ সার্জেন্ট। গত রাত্রে আমি ডিউটি থেকে বাসায় ফেরার পথে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তখন আমি তুলে নিয়ে এই হসপিটালে নিয়ে আসি। লোকটি নানাকে ধন্যবাদ জানান এবং বলেন, আপনাকে আগামীকাল রাত্রে আমাদের বাড়িতে দাওয়াত রইল। আপনি আমার বাচ্চার মাদ্রাসার সামনে থাকবেন, এসার পর আমি এসে নিয়ে যাব ইনশাল্লাহ। এসব কথা বলে লোকটি তার বাচ্চাকে হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে যায়। নানাও যথারীতি তার ডিউটিতে চলে যান। দাওয়াতে যেতে হবে তাই তিনি জলদি ছুটি নিয়ে পুলিশের পোশাকেই ওই মাদ্রাসার সামনে যান। মাদ্রাসাটি কি নানা চিনতেন, যথাসময় লোকটি এসেও যায় এবং নানাকে সাথে করে নিয়ে যান। কিন্তু কোন পথে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, নানা এসবের কিছুই চিনতেন না। যেহেতু পুলিশ মানুষ, অনেক শত্রু থাকতে পারে, আবার ওনাকে দেখে কোনো ধরনের ক্ষতিকারক কোনো মানুষ বলে মনে হচ্ছিল না। আর তিনি যে ক্ষতি করবেন তার, এটাও তার ভাবনাতেও ছিল না। এই কারণে নিশ্চিন্ত মনে তার পিছু পিছু নানা যেতে থাকেন। কোন একটা সময় একটি বাড়ির সামনে পৌঁছে যান। স্বাভাবিক বাড়ি ছিল। লোকটির ঘরে বেশ আপ্যায়ন করেন নানাকে। নানা চলে আসার আগে নানাকে ওই লোকটা একটা অনুরোধ করেন। লোকটি বলেন, আপনি আজ থেকে আমার চাচা, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আসলে আমরা কেউ মানুষ নই, আমরা জিন, কিন্তু মানুষের বেশে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আপনি দয়া করে এই কথাটা কাউকে প্রকাশ করবেন না। যদি প্রকাশ করেন ছেলের লেখাপড়া বন্ধ করে দিতে হবে। ও যেহেতু মানুষের বেশে রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল, এই কারণেই ও অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। যদি জিন বেশে অদৃশ্যভাবে আসতো তাহলে এমনটা হতো না। নানা তখন তাকে কথা দিলেন তিনি কাউকে এই বিষয়টি বলবেন না। এরপর নানাকে লোকটি বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তারপর লোকটি নিয়মিত নানার সাথে দেখা সাক্ষাৎ করেন, বিভিন্ন গল্প গুজব করেন, এমনকি বহুবার নানায় বাসায়ও গেছেন, খেয়েছেন। তার ওই ছেলে নানাকে দাদু বলে ডাকে। আমি যে 3-4 জনকে ওই দিন নানার সাথে পুকুর ঘাটে দেখেছি, ওরাও সেই লোকটির ছেলে। আর যে বাচ্চাকে নানা হসপিটালে নিয়েছিলেন, তিনি হলেন এদের সবচাইতে বড় ভাই, এদের মধ্যে সবচেয়ে যিনি বড়। সেই ছেলেটি নাকি এখন কুমিল্লার কোনো এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। আর এই 3-4 জনও মাদ্রাসায় পড়েন। মাদ্রাসার ছুটির দিনে, অর্থাৎ শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকে, আর বৃহস্পতিবার রাত্রে তারা আমার নানা বা তাদের দাদুর কাছে বেড়াতে চলে আসেন গভীর রাত্রে। নানার মুখে এই ঘটনা শোনার পর মাসখানেক পর আমি আবার প্রবাস জীবনে চলে আসি। এরপর আরো 2 বার দেশে যাই। কিন্তু নানা যখন প্রচন্ড অসুস্থ, মারা যাবেন এমন অবস্থা হয়ে যায়, তখন আমি দেশে ছিলাম না, প্রবাসে ছিলাম। ঘটনাটা বলে নানা আমাকে কঠোরভাবে ওয়াদা করেন যে আমি যেন তার জীবদ্দশায় কাউকে না বলি। আমিও ওয়াদা করলাম কাউকে বলবো না। আসলেই বলিনি। নানা 2021 সালের শুরুর দিকে ইন্তেকাল করেন। নানা আজ নেই, এখন বললেও আর কোনো সমস্যা নেই। নানা খুব পরোপকারী ছিলেন, এমনকি বাপ দাদার সম্পত্তি বিক্রি করে মানুষের উপকার করেছেন। মৃত্যুকালে তার বসত ভিটা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, সব মানুষের কল্যাণে দান করেছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম মানুষ আর জিনের মধ্যে এমন ভালোবাসা দেখে। নানা কুমিল্লায় থাকতেন চাকরির সুবাদে।
সেই কবে, তখন আমার আম্মার বিয়েও হয়নি, 1978-79 সালে, আমার জন্ম 1985 সালে। অথচ 2016 সালে এই দৃশ্য দেখার আগে কখনো কল্পনাও করিনি নানার সাথে জিন জাতির এমন অদ্ভুত ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। নানা আজ দুনিয়ায় বেঁচে নেই। সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নানাকে বেহেশত নসিব করেন। মোহাম্মদ হুমায়ুন রশিদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। তো এরকমই একটা ভয়ের ঘটনা যেটা হচ্ছে আমি শুনেছি এই সম্পর্কে, তিনি আমার একজন চাচা হন, তার কাছ থেকে। তো ঘটনার সময়কাল ঠিক 28 সালের বন্যার আগে, ঠিক এমনটা সময় আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখন আমরা যেরকম দেখি এরকম ছিল না। তখন অনেক মানুষ ছিলেন, মানে মানুষজন কম থাকলেও তখনকার মানে প্রাকৃতিক পরিবেশের তুলনায় মানুষ, ইট কাঠ, বিল্ডিং কিন্তু খুব কমই ছিল। ঠিক সেই সময়ে একটা সময় তিনি মানে ঢাকায় থাকতেন এবং ছুটিতে তিনি বাড়িতে যেতেন। তিনি যখন বাড়ি যেতেন, বাড়ির প্রায় তার যেতে হচ্ছে রাত হয়ে যেত। বৃহস্পতিবার ছুটি থাকতো, তিনি বৃহস্পতিবার রাত্রে হচ্ছে রওনা দিতেন সেখানে বাড়ির উদ্দেশ্যে, এবং তারপর একটা খুব কঠিন পথ পাড়ি দিয়ে তাকে তার বাড়ি পৌঁছাতে হতো। যে জায়গার ঘটনার কথা আমি বলছি সে জায়গাটার কোথাও না, সে জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, এবং সেখানে বেশ কিছু অঞ্চল রয়েছে যেগুলো হচ্ছে নিম্নাঞ্চল, অর্থাৎ সেখানে একটা বছরের নির্দিষ্ট সময় ধরে পানি জমে থাকে। অর্থাৎ এখনকার সময় আমরা যে কোনো জায়গায় চাষাবাদ করতে পারি বছরে 3 বার, বাট ওই অঞ্চলগুলোতে বছরে 2 বার চাষাবাদ করা যায়। একটা সময়, একটা সিজন, অর্থাৎ সেখানে পানির নিচে থাকে। তো এমন একটি জায়গায় হচ্ছে তার বাড়ি। তো যখন আমি বলেছি 28 সালে বন্যার আগের ঘটনা, বেশ কিছু আগের ঘটনা, তিনি তখন ঢাকায় ছিলেন এবং বন্যার খবর পেয়ে তিনি তার বাড়ির দিকে রওনা দিয়েছিলেন ছুটিতে। তো প্রথমে তিনি ট্রেনে করে খানিকটা পথ গিয়েছেন, যাওয়ার পর তিনি হচ্ছে রিক্সায় করে বাকিটা পথ গিয়েছেন। একটা ট্রেন যায় হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে প্রায় 11টার মধ্যে পৌঁছে যেত, আর তখন ট্রেনে খুব বেশি ক্রসিং হতো দেখে অনেক বেশি রাত হয়ে যেত, গভীর রাত হয়ে যেত। তেমন একটি গভীর রাতে তিনি রওনা দিয়েছিলেন তার বাড়ির উদ্দেশ্যে। মাঝ রাস্তায় তিনি কোনো রিক্সাই পাননি, হেঁটে 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 পৌঁছে গিয়েছিলেন একটা জায়গায়। আর সেই জায়গাটার নাম আমি আসলে খুব এভাবেই বলছি কারণ সেই জায়গাটা আমাদের অনেকের পরিচিত, হয়তো আমরা এখন এই সময় অনেকেই ঘুরতে যাই, নেকলি হাওড়। সেই হাওড়ে আমরা অনেকেই কিন্তু ঘুরতে যাই, কিন্তু কখনো কিন্তু চিন্তা করি না যে এত সুন্দর একটা পরিবেশ, মানে এর মাঝেও যে একটা ভয়ঙ্কর কোনো কিছু বা ভয়ঙ্কর সৌন্দর্য আসলে মানে এক্সিস্ট করতে পারে, সেটা হয়তো আমাদের অনেকের ধারণা মাঝে থাকে না। তবে আমি যদি এখানে একটু অ্যাড করি মুরাদ, আমাদের এখানে একজন গেস্ট ছিলেন শিবলি ভাই, তিনি শেয়ার করেছিলেন এমনই একটা ঘটনা, সেটা হচ্ছে সাজেকে তিনি বারবার আসলে প্যারানর্মাল কিছু জিনিসের সম্মুখীন হচ্ছিলেন এবং তিনি বেশ লম্বা সময় জুড়ে কিন্তু আসলে ভূতনাইটে শেয়ার করছেন। সো এই ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো রয়েছে, যেগুলো কিনা আসলে প্রাকৃতিকভাবে অনেক সৌন্দর্যের লীলাভূমি বলা চলে, এই সব জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু আসলে তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। একেবারে উজ্জ্বল করে দেওয়া যায় এমন না, আমিও সেটার সাথে একমত পোষণ করছি। তো তারপর যা বলছিলাম আমি, তিনি হচ্ছেন সেখানে যাওয়ার পর, তো এখন তো নিকলি হাওড়ে মাঝখানে রাস্তা হয়ে গিয়েছে, মোটামুটি পথঘাট ভালো, তখন এরকম ছিল না। তো তিনি সেখানে যাওয়ার পর নৌকা করে তার বাড়ি যেতে হবে। তো এত রাতে তিনি যেখানে রিক্সায় পাননি, সেখানে নৌকা পাওয়াটা আরও বেশি মানে দুঃসহ ব্যাপার। কিন্তু তিনি সংকল্পবদ্ধ ছিলেন যে তিনি তার বাড়িতে যাবেনই। তো যেই ভাবা সেই কাজ, তিনি যাওয়া শুরু করলেন। গিয়ে তিনি নৌকা পাচ্ছেন না, কিন্তু অনেক সময় হয় কি নৌকাগুলো না গেলেও কিন্তু ঘাটে কিন্তু নৌকা বাঁধা থাকে। তো তিনি ভেবেছিলেন যে ঘাটে কোনো নৌকা বাঁধা থাকলে হয়তো বা সেই নৌকাটা তিনি ব্যবহার করতে পারেন, এরকম অনেকটা ধারণা রেখে তিনি গিয়েছিলেন। কিন্তু বেশ অবাক করা বিষয় হলো, তিনি নৌকার মানে ঘাটে গিয়ে তিনি দেখতে পারলেন যে সেখানে আসলে একজন মাঝি রয়ে গেছেন। তো মাঝি রয়ে গেছেন তিনি আসলে জিনিসটা অত ভৌতিকভাবে তখনকার মানুষজন, মানে ভৌতিক হলেও কিন্তু ভৌতিক চিন্তা খুব সহজে অনেকে করতেন না যারা সাহসী মানুষ। তো উনি আসলে প্রথমে ভৌতিক কথা চিন্তা করেনি, কারণ তিনি দেখছিলেন যে সেই নৌকায় হারিকেন রয়েছে এবং যিনি মাঝি তিনি ঘুমাচ্ছিলেন, নৌকার মাঝি ঘুমাচ্ছিলেন। তিনি ডেকে তুললেন, বললেন যে তার যাত্রাপথ যেখানে যেতে চান সেখানে তিনি যাওয়ার জন্য তিনি বললেন। বলার পর মাঝি কিছুক্ষণ চিন্তা করে বলল যে ঠিক আছে চলেন। ভালো কথা, নৌকা চলা শুরু হলো। তখন হারিকেনের নিভু নিভু আলোতে নৌকা যাচ্ছে, আগাচ্ছে। বেশ খানিকটা দূরে যাওয়ার পর, অর্থাৎ ঘন্টাখানেকের মতো যাত্রা করার পর তাদের কাছে যা মনে হলো যে নৌকাটা হয়তো মানে কিছু কিছু সময় পর পর নৌকার একটা সাইড খুব বেশি একটু দুলে উঠছে। মানে হয় না, এমন হয় না যে মানে মনে হচ্ছে যে পানির নিচ থেকে
যারা হয়তো নৌকা চড়েছে তারা বিষয়টা ভালো বুঝতে পারবে যে নৌকার যখন আমরা মানে নৌকাটা যখন চলে নিচ থেকে যদি কেউ নৌকার সাথে সাঁতরে যায় এবং সে বারবার যদি নৌকায় ধরে যদি উঠার যে একটা চেষ্টা করে, তখন নৌকাটা কিন্তু স্বাভাবিকভাবে একটা নিচের দিকে একটা ধাক্কা ফিল করে যখন কেউ মানে ঝাঁপ দিয়ে উঠতে যায়। তো এরকম একটা ফিল হচ্ছে তার কাছে। তো হওয়ার পর একদম তিনি একটু তখন একটু ভাবতে শুরু করেন, তার কাছে জিনিসটা খটকা লাগে। এই জন্যই খটকা লাগে কারণ ওই হাওর অঞ্চলে কিন্তু কোনো ঢেউ নেই, পানিতে ঢেউ থাকার কোনো প্রশ্ন নেই। তো যদি ঢেউ থাকার প্রশ্ন নেই তাহলে নৌকাটা দুলে উঠলো কেন? তো এভাবেই চলছিল। আর কিছুক্ষণ এই ঘটনাটার কিছুক্ষণ পর থেকে আসলে তখন দেখা গেছে যে বেশ কিছু আবহ তৈরি হয়। আবহ তৈরি হয় বলতে আমি বোঝাচ্ছি এরকম যে হঠাৎ করে তারা ফিল করছেন হয়তো বা একটু গরম বাতাস আসছে বা এরকম। আসলে উনি যে ঘটনাটা বলেছেন বেশ অনেক বছর আগের ঘটনা, এত বছর আগের ঘটনা। উনি যতটুকু আমাকে গুছিয়ে বলতে পেরেছেন আমি ঠিক ততটাই বলার চেষ্টা করছি। তো উনার কাছে আসলে মনে হচ্ছিল যে কিছু একটা সামথিং ইজ রং। তার কাছে মানে পরিবেশটা তখন মানে ওকে মনে হচ্ছিল না। তো এরপরই যখন ওনারা এগিয়ে যাচ্ছিলেন পাশে কিন্তু আবার বেশ কিছু মানে জনপদ রয়েছে, অর্থাৎ যেখানে যাচ্ছিল পাশে হচ্ছে আবার বেশ কিছু জনপদ। কারণ হাওড় অঞ্চলে এগুলো যেরকম হয় মানে অনেকটা দ্বীপের মতো পরিস্থিতি থাকে, একটা জায়গা থেকে আরেকটা বাড়ি কিন্তু অনেক ডিস্টেন্সে হয়, যে বাড়িগুলো একটা দ্বীপের মতো পরিবেশে, আবার হচ্ছে দেখা গেছে কিছু মাটি কিছু দ্বীপ এরকম জায়গায় এরকম বাড়িগুলো হয়। তো এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তারা দেখলেন যে এরকম একটা দ্বীপের মতো একটা জায়গা যেখানে বেশ কিছু বাড়িঘর রয়েছে, এমন একটা জায়গায় কয়েকজন মানুষ জটলা করে আছে। তো জটলা করে আছে দেখে তারা হচ্ছে এদিকে যাচ্ছিল, তখন ওখান থেকে ডাক দিয়ে উঠলো, এ মাঝি। তো বললেন যে না ভাড়া আছে, আমি তো যেতে পারবো না। পরে বললো না আমার খুব ইমার্জেন্সি দরকার, আমাদের খুব বেশি জরুরি দরকার, কারণ আমাদের সাথে একটা লাশ রয়েছে, একজন মহিলা মানুষের লাশ। ওনার মৃত্যুর পর শেষ ইচ্ছা ছিল যেন ওনার লাশটা হচ্ছে ওনার বাবার বাড়িতে দাফন করা হয়। তো আমরা আসলে ওনার শ্বশুর বাড়ি থেকে লাশটা বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি। মানুষ গোটা কয়েক, হাতে গোনা হচ্ছে 5 থেকে 6 জন মানুষের মতো ছিল। এবং তাদের মানে স্পেশাল অন্য কোনো পোশাক পরা না। যেমন অনেকেই শুনে থাকেন যে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে যারা থাকেন তাদের হচ্ছে লম্বা লম্বা আলখিল্লা থাকে, অনেক লম্বা হুজুর টাইপ দেখতে হয়, অর্থাৎ মাথায় সাদা টুপি সাদা কাপড় থাকে, ওরকম কিছু না। তো যাই হোক ওরকম কিছু না। তো এই পর্যন্ত সবই ঠিকঠাক। তারা হচ্ছে প্রথম দিকে ওই আমার যে চাচা যিনি, তার নাম হচ্ছে আমি বলি, তার নাম হচ্ছে সালেক। তো তিনি চাচ্ছিলেন না যে আসলে লাশ উঠুক, মানে তার কাছে পছন্দ হচ্ছিল না। পছন্দ না হওয়ার কারণ একটাই, ওই যে নৌকাটা ধুলে উঠছিল, ওই ধুলে ওঠার জন্য তিনি আসলে পছন্দ করছিলেন না। কিন্তু সাহস করে ফেলেছে। কারণ আমাদের সময় একটা সময় আমাদের সবার মাঝে কিন্তু একটা জিনিস বিষয়ে খুব সাহস কাজ করতো। সাহসটা কাজ করতে এই জন্য আমরা সবাই ভাবতাম যে আমাদের কাছে যদি আগুন এবং লোহা থাকে তাহলে হয়তো আমাদের কখনো কিছু হবে না। তো যেহেতু স্বাভাবিক নৌকার মাঝে হ্যারিকেন রয়েছে, সো তিনি আর ভয় করেননি। তারপর সেখানে লাশটা তোলা হয়। লাশটা তোলার পর সব থেকে অবাক যেটা লাগে, জিজ্ঞেস করেছিলেন তিনি প্রথম মারা গেছে কখন। বলেছে যে হচ্ছে মারা গিয়েছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে রাতের মধ্যে এখন নিয়ে যাচ্ছে। তো মানে লাশ থেকে গন্ধ আসছিল। তো ব্যাপারটা তার কাছে আসলে ঠিকঠাক মনে হয়নি যে সন্ধ্যায় মারা গিয়েছে বাট লাশ থেকে গন্ধ আসছে। বয়স কেমন জিজ্ঞেস করেছিলেন তিনি, যে বয়স আসলে বেশি হয়নি, খুব কম বয়স, অল্প বয়সের মহিলা ছিলেন তিনি, অর্থাৎ বাচ্চা হতে গিয়ে তিনি মারা গিয়েছেন। তো যাই হোক লাশটা সেখানে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পর নৌকাটা তার মতো গতিতে তুলছে। কিছুক্ষণ পর মাঝি আবিষ্কার করেন যে নৌকাটা আসলে ঘুরে ফিরে সেই দ্বীপের কাছে আসছে, এবং বারবার ইন সার্কেল, মানে বারবার সেটা ওই দ্বীপের কাছে। মানে ওনার কাছে মনে হয়েছে ফার্স্ট টাইম মনে হয়েছে যে হয়তোবা এই জায়গাটার মতো দেখতে কোনো একটা জায়গা হয়তোবা, কিন্তু পরবর্তী সময়ে মনে হয়েছে যে না এইরকম জায়গার মতো দেখতে না, ওই একই জায়গায় তারা ফিরে আসছেন। এবং বিষয়টা খেয়াল করলেন মাঝি এবং চাচা দুজনেই খেয়াল করলেন। আর লাশের সাথে যারা রয়েছেন তারা অনেকটা গুটিসুটি মেরে বসে রয়েছেন, নিজেদের সাথেও নিজেরা তেমন কথা বলছেন না। স্বাভাবিক হওয়ার কথা, কেউ একজন আপন মানুষজন কেউ একজন মারা গেলে এমন ঘটনা হতেই পারে। তো যা হলো যে মাঝি বেশ অবাক হয়ে আসেন ঘটনায়, যে এই ঘটনাটা কিভাবে হলো বা কিভাবে কি মানে বুঝতে পারছেন না তারা কি করবেন না করবেন। দেন একটু জোরে সোরেই তারা হচ্ছেন একটু সুরাকারাত বা হচ্ছে বিভিন্ন ধর্মীয় তাদের যেই আছেন সেটা পাঠ করা শুরু করলেন। বিসমিল্লাহ বলে হচ্ছে আবার নৌকাটা চালানো শুরু করলেন। বেশ খানিকটা পথ যাওয়ার পরও কোনো সমস্যা হচ্ছিল না। মোটামুটি মনে হচ্ছিল যে ঝামেলাটা হচ্ছিল বারবার ফিরে আসে, সেই ফিরে আসা সমস্যাটা শেষ হয়ে গেল। কিন্তু এবার নৌকাটা ভারী হয়ে গেল বেশ, অর্থাৎ বারবার মাঝি দাঁড় টেনে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে পারছেন না। মাঝির কাছে মনে হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল। মাঝি যদিও কিছু বলেনি এতক্ষণ পর্যন্ত, মাঝি কিছুই বলেনি, বাট আমার চাচা যিনি ছিলেন তিনি খুব ভয় পাচ্ছিলেন, অর্থাৎ সালেক চাচা যিনি ছিলেন তিনি খুব ভয় পাচ্ছিলেন। এবং তিনি বুঝছিলেন যে আসলে নৌকাটা যেভাবে আগানোর কথা সেভাবে আগাচ্ছে না। তখন পর্যন্ত কিন্তু লাশের সাথে যে মানুষরা ছিলেন তারা কিন্তু তখন পর্যন্ত কিন্তু তারা কোনো সারা শব্দ করেননি, চুপচাপ বসে আছেন।
তো তারপর দেখা গেছে যে মাঝি এবং সালেহ চাচা দুজনই পরিবেশ পরিস্থিতিতে গুমট ভাবটা কাটানোর জন্য ওই লাশের লোকদের সাথে কথা বলা শুরু করলেন, যে মানে কি মানে কোথায় বাড়ি, কি করেন না করেন, এখানে কি মানে মানে মানুষের মাঝখানে যে কথাবার্তা মানে র্যান্ডমলি হয়ে থাকে আর কি, মানে সেরকম র্যান্ডম কথাবার্তা বলার চেষ্টা করলেন। বলেও খুব একটা লাভ হলো না, কারণ তারা খুব বেশি একটা আগ্রহ প্রকাশ করছিল না কথাবার্তার জন্য। তারপর যা হলো, আরো বেশ কিছুক্ষণ পর, ততক্ষণে কিন্তু নৌকাটা ভারী অবস্থা, নৌকাটা কিন্তু হালকা হয়নি। বেশ কিছুক্ষণ পর আবার সেই দুলুনিটা শুরু হয়ে গেল, যে দুলুনিটা প্রথম দিকে ছিল সেই দুলুনিটা আবার শুরু হয়ে গেল। এবার এত জোরে দোলা শুরু করলো, মানুষগুলো মনে করছেন যে মানে মানে ততক্ষণে মনে হচ্ছে যে তারা মানে নৌকাটা হয়তো বা ডুবে যাবে। মানে এক সাইড দিয়ে এমন ভাবে কাত হচ্ছে, দুই সাইড থেকে নৌকাটা কাত হচ্ছে যে নৌকা ইতিমধ্যে কিন্তু পানি আসা শুরু হয়ে গিয়েছে। তো পানি আসা শুরু হয়ে গিয়েছে এই দেখে আমার চাচা যিনি ছিলেন, সালেহ চাচা, তিনি করলেন কি, তার বাটি যেটা ছিল সেই বাটি মানে এক ধরনের স্টিলের বাটি, সেই স্টিলের বাটি দিয়ে নৌকা আসা পানিগুলো সেচে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, সলতে বলা হয় আসলে নৌকায় যখন যেটা থাকতো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আসলে নামটা ঠিক মতো ইয়ে করতে পারিনি। যাই হোক, তো ওটা দিয়ে তিনি আসলে মানে সেচে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আসলে দেখতেছেন যে পানি বের করে দেওয়ার চেষ্টা করতেছেন, যেমন পানি তিনি ফালাচ্ছেন আবার তেমন পানি এসে ভরে যাচ্ছে, অর্থাৎ কাজের কাজ কিছুই হচ্ছে না। এটা কি নৌকা দোলার ফলে যে পানিটা উঠে আসছে বারবার, সেই পানিটাই, এবং সেটা ক্রমশ আসলে বেড়েই যাচ্ছিল, বেড়ে যাচ্ছে না। আসলে যে জায়গায় ছিল যতটুকু পানি ছিল ততটুকু পানি আছে, পানি আসলে বাড়ছেও না, পানি আসলে সেচার ফলে কমছেও না। আচ্ছা, কিন্তু এমন একটা অবস্থায় পানিটা আছে যেখানে মনে হচ্ছে যে নৌকাটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। ওই লাশের সাথে যারা ছিলেন তাদের মানে রীতিমতো কোনো ভ্রুক্ষেপই নেই এই ঘটনার উপর, যে তারা এটা নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছে না যে নৌকাটা ডুবে যেতে চাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। এমন অবস্থায়, নৌকার দুলাদুলি অবস্থায় সালেহ চাচা বেশ ভয় পেয়ে যান এবং তিনি ভয় পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে বসেন। তার সাথে যে ব্যাগ ছিল, তখনকার মানুষ চামড়ার বেশ কিছু ছোট ব্যাগ ব্যবহার করতো, হ্যান্ড ব্যাগ ব্যবহার করতো, তার সাথে একটা হ্যান্ড ব্যাগ ছিল, সেখানে তার বেশ কিছু টাকা পয়সা ছিল ছিল। তিনি হ্যান্ড ব্যাগটা রেখেই তিনি পানিতে লাফিয়ে পড়েন। তো পানিতে লাফিয়ে পড়ার পরপরই তিনি বেশ কিছু দূর সাঁতরে যাওয়ার পর তিনি দেখেন যে আসলে নৌকাটা সামনে রয়েছে, মানে তিনি সামনে একটা নৌকা দেখতে পান। কোনো কিছু চিন্তা না করে সে নৌকার মধ্যে তিনি উঠে পড়ার চেষ্টা করেন, এবং উঠে পড়ার চেষ্টা করতেই দেখেন যে হচ্ছে সেই লাশের সাথে যে মানুষরা ছিলেন তারা এবং মাঝি দুজন মানে সবাই তাকে আবার টেনে তুলছে। তো তিনি বেশ অবাক হলেন যে তিনি পিছনে নৌকাটা ফেলে এসেছেন, সামনে আবার একই নৌকা, একই মানুষ। তো অবাক হলেন তিনি যে বিষয়টা, যে তাকে মাঝি এবং ওই লাশের সাথে মানুষরা সবাই বলতে শুরু করলো যে ভাই, আপনি হঠাৎ করে কি চিন্তা করে পানিতে ঝাঁপ দিলেন? তো বললো যে নৌকা মানে গ্রামের ভাষায় বলতেছিলেন, নাও তো বুড়া যেতেছিল, আমি কি করব। তো পরে বললো যে না, এরকম তো কোনো ঘটনা ঘটে নাই, আপনি দেখলাম বসেছিলেন এখানে চুপচাপ, কি মনে করে আপনি জানি পানির মধ্যে লাফ দিলেন। তো এটা শুনে মানে ওনার কোনোভাবেই তার বিশ্বাস হচ্ছিল না যে ঘটনাটা, যে এরকম ঘটনা কোনো কিছু হতে পারে বা তার জায়গা থেকে সে কোনো কিছু করতে পারে। সে বেশ অবাক হয়ে যায় ঘটনায়, যে তিনি একেবারে চুপ হয়ে যান, তার সারা শরীর ভেজা, হালকা ঠান্ডা ঠান্ডা ভাবছিল, মানে এখন একটা যে সময় মানে হঠাৎ করে তার এমন একটা পরিস্থিতির মধ্যে সে পড়লো যে তার কাছে মনে হচ্ছে যে সেই ভুল বাকিরা সবাই ঠিক বলছে। অলরাইট, দেন এই অবস্থা থেকে তিনি যখন আরেকটু সামনে যান, আরেকটু সামনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে খেয়াল করেন আসলে পুরো নৌকাটাই ফাঁকা। আসলে কোনো নৌকার মাঝে কোনো মাঝিও নেই, নৌকার মাঝে কোনো হ্যারিকেনও নেই, নৌকার মাঝে কোনো লাশও নেই, কোনো মানুষও নেই। এন্ড এট দ্যাট টাইম নৌকাটা কোথায় ছিল? এট দ্যাট টাইম নৌকাটা একদম মানে পানির মাঝখানে। তিনি একেবারেই ভয় পেয়ে যান, চিৎকার চেঁচামেচি শুরু করেন, এবং চিৎকার চেঁচামেচি যখন শুরু করেন আবার কিছুক্ষণ পরে মনে হলো নৌকায় সবাই আছে। সবাই বললো যে ভাই কি হয়েছে, মনে হচ্ছে তাকে সবাই চোখে মুখে পানি দিচ্ছে। আমি জানি না, বাট আমার কাছে ঘটনাটা একটু অন্যরকম মনে হয়েছে। হয়তো এই পর্যন্ত শোনার পর অনেকের কাছে মনে হতে পারে বা অনেকে এই সলিউশনে আসতে পারে যে তিনি আসলে হ্যালুসিনেট করছিলেন। বাট হ্যালুসিনেট করার জন্য মানুষের যে সকল মানসিক প্রেশার দরকার বা যে সকল মানুষের মানসিক পরিস্থিতি দরকার, তার ওরকম কোনো কিছুই ছিল না। তিনি একেবারে সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ থাকা অবস্থায় তার কাছে বারবার এরকম মতিভ্রম হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, যে মানুষ যখন হ্যালুসিনেট করে তখন নির্দিষ্ট একটা অবজেক্টকে সে হ্যালুসিনেট করে থাকে, বাট টোটাল একটা ঘটনা বা অনেকগুলো ক্যারেক্টার, কিন্তু আসলে সচরাচর হ্যালুসিনেট করাটা ইটস নট ইভেন পসিবল, যেটা বলা যায়। রাইট। তো তারপর যা হয়, এভাবেই সময় কেটে যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে, এই ঘটনার প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই তিনি আসলে তার বাড়ির এখানে পৌঁছে যান। মজার বিষয় হচ্ছে, তিনি তার ঘড়িতে দেখেছিলেন যে তিনি যখন নৌকায় উঠেছেন তখন সময়টা ছিল রাত 11টা, আর তিনি যখন তার ঘড়ি চেক করেন
তখন রীতিমতো ভোর রাত। বাট এখান থেকে ওই পর্যন্ত ডিস্টেন্স হাইয়েস্ট হলে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জার্নির পথ। Okay. এত হিউজ সময় কোথায় চলে গেল? কিন্তু তিনি আসলে আর কোনো কথাই তাদের সাথে বলেননি যে ভাই আমি তো নৌকায় উঠেছিলাম 11টায়, বা আমি এই সময় কেন পৌঁছালাম, বা কিভাবে কি হলো। তিনি কোনো কথাই বলেননি। তিনি আসলে তার নিজের উপর নিজে তিনি মানে আত্মবিশ্বাস আর রাখতে পারছেন না। এই নিজের উপর নিজে আত্মবিশ্বাস রাখতে পারছেন না। তার নিজের কাছেও মনে হচ্ছে যে আসলে ভুলটা অন্য কারণে, ভুলটা তার নিজের হচ্ছে। নিজের ভুল মনে করে তিনি আসলে তার বাড়ির পথে চলে আসলেন। দেন ভালোভাবে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবে চলে গেল সবকিছু। বাড়িতেও তিনি কাউকে আর কোনো কিছু জানাননি এই ঘটনার কোনো কিছু। বাট বাড়ি থেকে তাকে প্রশ্ন করেছিল যে এত রাতে তিনি কিভাবে আসলেন। বললেন না তিনি নৌকা পেয়েছিলেন, নৌকা দিয়ে চলে আসলেন। বাট ভিতরের যেই ঘটনাগুলো তার সাথে ঘটে গেছে সেটা তিনি আর কাউকে জানাননি। তার বাড়িতে তিনি ছুটিতে ছিলেন প্রায়, তখন তার ছুটি ছিল প্রায় 4-5 দিন। 3 দিন পর তিনি হচ্ছেন পাশের একটি বাজারে গিয়েছিলেন। তো বাজারে মানুষের কাছ থেকে তিনি কানাঘোষায় যতটুকু শুনতে পারলেন, বাজারে মানুষের কাছ থেকে তারপর তিনি শুনলেন যে একটা ঘটনা ঘটে গেছে। তিনি যেদিন ঢাকা থেকে বাড়ি আসলেন এবং নৌকায় চড়ে আসলেন, সেদিনই ভোরবেলা সেই হাওরের এখানে একজন মানুষের লাশ পাওয়া গিয়েছে। এবং সেটার লাশটা হচ্ছে একটা মাঝির লাশ। এবং সেই লাশটা পাওয়া গিয়েছে এই কোনো একটা মানে আমি যেটা বলেছিলাম যে দ্বীপের মতো যে জায়গাগুলো, এইরকম কোন একটা জায়গায় এরকম নৌকাটা ভিড় মানে যেটাকে বলেন মানে নোঙর করানো নৌকাটা ওইখানে ভিড়ে ছিল, এবং নৌকার মাঝেই হচ্ছে সেই মাঝির লাশ পাওয়া যায়। তারপর তিনি জিজ্ঞেস করেছিলেন যে এরকম জায়গায় তো একটা লাশ আসার কথা ছিল, একটা মহিলা বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে, তারা এসেছে কিনা। বলে একটা মহিলা মারা গিয়েছে, বাচ্চা এসেছে, মানে বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে, এটা তো এখনকার ঘটনা না। এই ঘটনা মানে না হলো আরো 3 থেকে 4 মাস আগের ঘটনা। 3 থেকে 4 মাস আগে ওই জায়গা থেকে এবং ওই মাঝেই তাদের লাশ নিয়ে এসেছিল। মানে আসলে ঘটনাটা এমন যে তিনি যেটা বলেছেন যে মানে তার কাছে কোনো কিছু মানে টোটাল কোনো ব্যাখ্যাই নেই। মানে তিনি কোনোভাবে মিলাতে পারছেন না যে মাঝি যদি আগেই জেনে থাকে, যে মাঝি যদি আগেই সেই লাশটা বহন করে থাকে, তাহলে সেদিন তাহলে মাঝি আবার সেই লাশটা বহন করলো, বা তার কাছে কেনই খটকা মনে হলো না। দ্বিতীয় বিষয় যে আসলে মানে পুরো ঘটনাটাই মানে তার কাছে তার জীবনে পুরো ঘটনাটা একটা রহস্য হয়ে থেকে যায়। ঠিক এর পরপরই তার বডিতে প্রচুর পরিমাণ স্কিন ডিজিজ হয়ে যায়। তিনি মানে প্রচুর পরিমাণ স্কিন ডিজিজে ভোগেন, তার স্কিন ডিজিজ হয়ে যায়। সেই স্কিন ডিজিজের জন্য তিনি আরও বেশ কয়েকদিন ঢাকায় আসতে পারেননি। প্রায় 1 মাসের মতো ছুটিতে বা ঢাকায় এসেছিলেন, ঢাকায় এসে আবার হয়তো ছুটি নেবা আবার বাড়ি চলে গিয়েছিলেন। প্রায় 1-1.5 মাস তিনি বাড়িতে কাটিয়ে দিয়েছেন, আর ঢাকা আসতে পারেননি। বা এই ঘটনার শখটা তার মাঝে সবসময় কাজ করে। কবিরাজের সাথে পর তিনি কথা বলেছেন। তখনকার সময় কবিরাজ বা হচ্ছে ঝাড়ফুঁকের উপরে খুব বিশ্বাস করা হতো, উপর খুব বিশ্বাস হতো তখন মানুষের। তো ঝাড়ফুঁক বা কবিরাজের মাধ্যমে তিনি ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু আসলে কেউই তাকে আসলে সদুত্তর বা মন মতো উত্তর দিতে পারেনি। বাট মানে আমি নিজেও এটা, কিন্তু আমি আসলে আমার নিজের জায়গা থেকে মানে একান্তই আমার নিজের জায়গা থেকে হয়তো আমি কিছু ব্যাখ্যা দাঁড় করিয়েছি। হয়তো এমন হতে পারে, মানে আমি শাফিন আমি যা বলছি তোমাকে, হয়তো এমন কিছু হতে পারে না যে তিনি আসলে পুরো রাস্তাটাই হচ্ছে তিনি আসলে ভুল পথে ভুলভাবে এসেছেন। হয়তো কোনো কিছু একটা এক্সিস্টেন্স ছিল যার মাধ্যমে তিনি এসেছেন, আর মাঝি চলে গিয়েছিল হয়তো বা আরেক এক্সিস্টেন্স যে হয়তো বা মাঝির ক্ষতি করেছে, মানে ওনার ক্ষতি করে ওনার ক্ষতিটা করেনি। Murad, if I am not wrong, then you are talking about different dimensions. আচ্ছা, যদি লিসনারদের উদ্দেশ্যে আসলে আমি বলবো না, তুমি বলে দাও যে আসলে ডাইমেনশন বলতে আমরা যেই ব্যাপারটা বলছি, যে আসলে আমরা একটু বিস্তারিত, মুরাদ যেটা আমাকে আগেও বলছিল যে এই বিষয়ে যখন আমি ঘটনাটা বলবো শাফিন, তখন আমি একটু বলবো যে আসলে আমার কাছে এই অশরীরীদের অবস্থান সম্পর্কে একটা ব্যাখ্যা রয়েছে, যেটা আমি পার্সোনালি মনে হয়, এবং মুরাদ বলছিল এই ব্যাখ্যাটা। সো এই ডিফারেন্ট ডাইমেনশন যেটার কথা তুমি মাত্রই বললে, সো সেটা সম্পর্কে যদি ইন শর্ট লিসনারদের একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করো। রাইট, অবশ্যই আমি বলার চেষ্টা করছি সেভাবে। আমি অনেক বেশ কিছু আমি গোস্ট হান্টারদের দেখেছি যারা কিনা প্যারানর্মাল এক্সিস্টেন্স নিয়ে শুধু আমাদের দেশে না বাইরের দেশেও মানে কাজ করে থাকেন। অনেকেই যদি অনেক প্রকার মিডিয়া মাধ্যম বা হচ্ছে বিভিন্ন রকম ওয়েবসাইট বা বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে যারা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন তারা কিন্তু একটা ডিভাইস ব্যবহার করেন, যে ডিভাইসটা হচ্ছে মানে কোনো কিছু যদি প্যারানর্মাল এক্সিস্টেন্স সেখানে থেকে থাকে, তাহলে সেই বিষয়ের উপর তারা কিন্তু একটা সিগন্যাল পেয়ে থাকেন, হয়তো বা একটা ফ্রিকোয়েন্সিতে, একটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু তারা একটা মানে পেয়ে থাকেন। তো ইনফ্রারেড বা আলোক রশ্মি যেটা বলে, যেটার মাধ্যমে কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি, রাইট? তো আমরা কিন্তু যদি মানে যারা আমরা মুসলিম বা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, আমরা তারা কিন্তু সবসময় জানি যে হচ্ছে জিনরা হচ্ছে তৈরি। জিনভূত আমরা যাই বলি না বলি, বা শয়তান বা যার কথাই বলি না বলি, সবকিছু কিন্তু জিন জাতীয় পদার্থ বা জিন জাতীয় মানে বস্তু বা জিন জাতীয় এরা এক্সিস্টেন্স, এরকম কোন কিছু। তাই ওরা যদি আগুনে তৈরি হয় তাহলে তাদের মাঝখানে তাপ আছে, আর তাপ থাকলে আসলে এখানে কিন্তু তাদের সাথে ফ্রিকোয়েন্সির একটা
মানে বেশ যোগসূত্র রয়েছে। বেশ কিছু ঘটনায় কিন্তু আমরা শুনেছি যে যখন কোনো কিছুর তারা অস্তিত্ব অনুভব করেন তখন গরম বাতাস ফিল হয় বা অনেক কিছু ফিল হয়। কিন্তু তা আমার কাছে যা মনে হয় হয়তো তারা আমাদের সাথেই চলে বা আমাদের আশেপাশে হয়তো কোনো না কোনোভাবে হয়তো বা থাকে বা মিশে থাকে, বাট অন্য একটা ডাইমেনশন, হয়তো বা অন্য একটা ফ্রিকোয়েন্সি বা অন্য একটা ম্যাটেরিয়াল হিসেবে। যেমন আমরা যে অবজেক্টগুলো আমরা দেখি, আমরা সেগুলো ধরতে পারি, ছুঁতে পারি, মানে আমাদের আশেপাশে কি পদার্থ রয়েছে, কঠিন, তরল এবং বায়বীয়, হয়তো এর বাইরেও এমন কিছু পদার্থ পসিবল যা হয়তো আমাদের চোখে ধরা পড়ে না বা যার এক্সিস্টেন্স আমরা হয়তো দেখি না। ঠিক অনেকটা কুকুরের কানে শোনার মতো। এক্স্যাক্টলি। যেমন কুকুর একটা নির্দিষ্ট শব্দ থেকে নির্দিষ্ট শব্দ সীমা পর্যন্ত শুনতে পারে, অনেক হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত শুনে, কিন্তু আবার অনেক লো ফ্রিকোয়েন্সি আমরা মানুষরা শুনি না। আজকের এই ঘটনা পাঠিয়েছে রাসেল ভাই কুমিল্লা থেকে। গ্রামের নামটা এখনো আর কেউ উচ্চারণ করতে চায় না। মানুষ বলে ওই নাম নিলে নাকি কেউ পেছন থেকে স্মরণ করে বা পেছন থেকে ডাক দেয়। অনেক বছর আগে সেই গ্রামে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা একসময় খুব জমজমাট ছিল, হাসি গল্প সব কিছু মিলে যেন মানুষেরা একদম বাড়িতে ভরা ভরা ছিল। কিন্তু হঠাৎ এক রাতেই সব কিছু যেন একদম বদলে যায়। সেদিন রাতটা ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। হঠাৎ গ্রামের মানুষজন শুনতে পায় একটা মেয়ের কান্নার শব্দ। কান্নাটা আসছিল ওই বাড়ির ভেতর থেকে। কেউ প্রথমে গুরুত্ব না দিলেও পরে সবাই গুরুত্ব দেয়। যখন কেউ প্রথম গুরুত্ব দেয়নি, সবাই মনে করেছিল যে হয়তো কারো পারিবারিক ঝামেলা শুরু হয়েছে। কিন্তু তখনও কান্নাটা একদমই থামেনি, বরং যত রাত বাড়তে থাকে তত ভয়ঙ্কর হতে থাকে কান্নার শব্দটা। সকালে সবাই সাহস করে কয়েকজন গ্রামবাসী বাড়িটার ভেতরে ঢোকে, কিন্তু তারা যা দেখেছিল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। যখন কয়েকজন মিলে গ্রামবাসীরা সে বাড়িটার ভেতর ঢোকে, দেখে যে সেটা আজও কেউ ভুলতে পারেনি যা দেখেছিল। দেখলো যে ঘরের মাঝখানে একটা মেয়ে পড়েছিল, চোখ দুটো খোলা, মুখে এক অদ্ভুত হাসি, কিন্তু শরীর ছিল প্রচণ্ড রকমের ঠান্ডা। তারপর থেকে শুরু হলো আসল সব ভয়ানক ঘটনা। প্রতিদিন রাত 12টার পর ওই বাড়ি থেকে আবার সেই কান্নার শব্দ শোনা যেত, কখনো কান্না কখনো বা হাসি। যারা সাহস করে কাছে যেত তারা বলতো যে ভেতরে কেউ তো হাঁটছে, ধীরে ধীরে, খুব ধীরে। মেঝেতে কারো পায়ের শব্দ যেন স্পষ্ট কানে ভেসে আসে ঠক ঠক করে, কিন্তু দরজা খুললেই কেউ নেই। একদিন গ্রামের এক যুবক ঠিক করলো সে এই বাড়ির সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে। তার নাম ছিল রাশেদ। রাশেদ রাতে একা ওই বাড়িতে ঢুকে পড়ে। তার হাতে শুধু একটা টর্চ লাইট আর মোবাইল ফোন ছিল। সে ভেতরে ঢুকেই বুঝতে পারলো এই বাড়ির বাতাসটা স্বাভাবিক না, যেন অস্বাভাবিকভাবে বাতাসটা বয়ে যাচ্ছে। একটা ঠান্ডা অনুভূতি, মনে হচ্ছিল যে কেউ তাকে দেখছে। হঠাৎ রাশেদের হাতে থাকা টর্চ লাইটটা একদম নিভে গেল, চারপাশে পরিপূর্ণ অন্ধকারে ছেয়ে গেল। ঠিক তখনই তার কানের কাছে একটা ফিসফিস শব্দ এলো, তুমি কেন আসছো? রাশেদ কাঁপতে থাকে। সে ধীরে ধীরে পেছনে তাকায়, কিন্তু পেছনে কেউ নেই। হঠাৎ মোবাইলের আলো জ্বলে ওঠে, আর সেই আলোয় সে দেখতে পায় ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। চুলগুলো মুখ ঢেকে রেখেছে, কিন্তু ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি যেন ছল ছল করছে। এবং ধীরে ধীরে এক পা দু পা করে সেই মেয়েটি রাশেদের দেখে এগিয়ে আসছে। রাশেদ যখন এমন পরিস্থিতির শিকার হলো, সে দৌড়তে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেছে। মেয়েটা তার একদম সামনে এসে দাঁড়ায়, তারপর খুব ধীরে ধীরে মুখ তুলে বলে, আমাকে এখানে রেখে তুমি কি এখান থেকে চলে যাবে?
এমন কথা বলার পর রাশেদের হুঁশ থাকে না, রাশেদ অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষজন বাড়ির সামনে রাশেদের মোবাইলটা পড়ে থাকতে দেখে, কিন্তু রাশেদ সে আর কখনোই ফিরে আসেনি। লোকে মুখে শোনা যায় এখনো নাকি রাত 12টার পর ওই বাড়ির পাশ দিয়ে গেলে দুইটা শব্দ শোনা যায়। একটা হলো মেয়ের কান্না, আরেকটা হলো ছেলের আত্মচিৎকার। আর মাঝে মাঝে কেউ ফিস ফিস করে বলে, তুমিও কি আমার মতো ভেতরে আসবে? যাই হোক, রাশেদ হারিয়ে যাওয়ার পর গ্রামটা পুরোপুরিভাবে বদলে গেল। সন্ধ্যা নামার আগেই সবাই নিজ ঘরের দরজা বন্ধ করে দিত। কেউ আর ওই বাড়ির দিকে ভুল করেও তাকাতো না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? রাশেদের ছোট ভাই সাইফ, সে কিছুতেই মানতে পারছিল না যে তার বড় ভাই হঠাৎ করেই উধাও হয়ে গেছে। তার মনে হচ্ছিল যে রাশেদ এখনো বেঁচে আছে, হয়তো বা কোথাও সে আটকে আছে। একবার রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর রাশেদের ছোট ভাই সাইফ চুপচাপ বেরিয়ে গেল তার গন্তব্যে। আর তার গন্তব্য হলো সেই পুরনো অভিশপ্ত বাড়ি। বাড়ির সামনে দাঁড়াতেই তার বুকের ভেতরে ধরপড় শুরু হয়ে গেল। দেখলো যে হাওয়া নেই, কোনো বাতাস নেই, তবুও আশেপাশের সমস্ত গাছগুলো কাঁপছে। মনে হচ্ছিল কেউ যেন তাকে ভেতরে ডাকছে, এসো, ভেতরে এসো। সাইফ বাধ্য হয়ে সেই বাড়ির মেন ফটক দরজাটা খুলে ফেলল। দরজাটা ধীরে ধীরে কাঁপিয়ে কুকিয়ে উঠলো এবং শব্দ হলো, যেমন কি একটা শব্দ আছে না, যেরকম এমন শব্দ হলো। ভেতরে ঢুকে সে থমকে দাঁড়ালো। দেখলো মেঝেতে ধুলো জমে আছে এবং পুরনো বিছড়ি গন্ধ আর এক অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছে। ঠিক তখনই সাইফ পিছন থেকে শুনতে পেল, সাইফ! সে চমকে উঠল। এই কণ্ঠটা, এটা তো তার ভাইয়ের কণ্ঠ, রাশেদের। তখন সাইফ প্রত্যুত্তরে বলল, ভাই তুমি কোথায়? তুমি কোথায় আছো ভাইয়া? সাইফ দৌড়ে ভেতরে গেল। একটা ঘরের সামনে গিয়ে সে থামলো। ভেতর থেকে আবারও সেই কণ্ঠ, আমি এখানে ভাই, আমাকে বাঁচাও। সাইফ দরজাটা খুলে ফেলল, কিন্তু ভেতরে ঢুকে সে যা দেখল তার রক্ত জমে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে রাশেদ, কিন্তু ওটা আসল রাশেদ না। তার চোখ পুরোপুরি কালো হয়েছিল, মুখও বিকৃত হাসিছিল। আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। মেয়েটা ধীরে ধীরে বলল, তুমি তাকে নিতে আসছো? সাইফ কাঁপতে কাঁপতে বলল, ও আমার ভাই, তাকে ছেড়ে দাও প্লিজ। হঠাৎ রাশেদ হাসতে শুরু করলো, একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি, এবং সে বলল, আমি আর তোমার ভাই না রে পাগল। তারপর ঘরের সব দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে গেল। অন্ধকার বাড়ি, অন্ধকার ঘর, শুধু একটাই ফিসফিস শব্দ এলো, এখান থেকে কেউ আর বের হতে পারে না। পরদিন সকালে গ্রামের মানুষজন আবারও সেই বাড়ির সামনে কিছু একটা দেখতে পেল। দেখলো দুটো জিনিস পড়ে আছে, একটা হলো সাইফের স্যান্ডেল, আর একটা হলো ভাঙা মোবাইল। তো ভাইয়া, এই ছিল আজকের ঘটনাটি। আশা করছি আপনারা এই ঘটনা মন দিয়ে অনুভব করেছেন এবং আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং একটা ইতিবাচক কমেন্ট করে রাখবেন। আমরা আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং আমরা আপনাদের কমেন্ট দেখলে খুব খুশি হই। আমাদের মধ্যে গল্প বলার নতুন একটা অভিজ্ঞতা জেগে ওঠে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।